ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশনের সদস্যদের এবং আজকে যারা লাইভে আছেন দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রোগ্রামটা শুরু করছি। আজকের প্রোগ্রামটা পাহাড়ের প্রোগ্রাম হলেও এটা হয়তো ট্রেকিং বা ক্লাইম্বিং এর ব্যাপার নয়, সবটাই গাড়ি পথে বেরোনো, কিন্তু তার মধ্যে দিয়েও একটু পাহাড়ের ব্যাপার রয়েছে, একটা পুরোনো দিনের ইতিহাস খোঁজার ব্যাপার রয়েছে। আমরা যারা পাহাড়ে যাই ছোটবেলা থেকে হিমালয় দেখছি, কিন্তু হিমালয় কোথা থেকে এসছে সেটা ওই ভূগোল বইতেই জেনেছি যে হিমালয় পামির থেকে তার উৎপত্তি। তো পামির থেকে যার উৎপত্তি এতদিন ধরে হিমালয় দেখলাম, তো সেই পামির জায়গাটা কেমন এবং সেই পামিরটাকে দেখার একটা ইচ্ছে ছোটবেলা থেকেই থাকে যারা আমরা পাহাড়ে যাই। তো তাকে একটু কাছ থেকে দেখবো, সেরকম একটা ইচ্ছে নিয়ে এই প্রোগ্রামটা। তারপরে আর একটা বিষয় হলো যে পামির থেকে তো শুধু হিমালয় নয়, আরো 6টি গিরিশিরা বেরিয়েছে জানেন, কারাকোরাম, কুন্ডুন, তিয়ানসান, হিন্দুকুশ, রাজপুর, সুলেমান, এরকম আরো 6টা গিরিশ্রেণী বেরিয়েছে। তাদের যদি দু একটা দেখা যায়, শুধু হিমালয় দেখলাম পামির গ্রন্থি থেকে বেরোনো, তার একটা খানিকটা দেখার ইচ্ছে। আর সেই সঙ্গে আমরা জানি যে এনশিয়েন্ট ট্রেড রুট, যেটাকে সিল্ক রুট বলে পরিচিত, সেন্ট্রাল এশিয়া, চায়না, ইন্ডিয়া, রাশিয়ার কিছুটা, তিব্বত, এই সবটা নিয়ে যে ট্রেড রুট ছিল অতীতে, ঘোড়ার পিঠে করে হাজার হাজার কিলোমিটার পেরিয়ে মানুষ তার ব্যবসা যেত, এক জায়গা থেকে আরেক জায়গায় তার জিনিসপত্র পৌঁছে যেত। তো এই যে সিল্ক রুট গুলো, এই সিল্ক রুট বা ট্রেড রুট, সেইগুলো বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের ছিল। তার একটা মেইন যে রাস্তাটা আমাদের কাছে পরিচিত, সেটা হলো যে লাদাখের যে অংশ, সেই লাদাখের অংশ দিয়ে, অর্থাৎ কাশ্মীর লাদাখ হয়ে তার কারাকোরাম যে পাস, কারাকোরামকে পাশে রেখে একটা ট্রেড রুট ছিল, যেটা দেবসাং প্লেন হয়ে যায়, অর্থাৎ শ্রীনগর থেকে বেরিয়ে কার্গিল হয়ে লে, এবং তারপরে খারদুংলা পেরিয়ে নুব্রা ভ্যালি, তারপরে হচ্ছে পানামিক সাসমা হয়ে সাসেরলা, এবং সেখান থেকে নেমে পড়তো দেবসাং প্লেন, যেটা এখন খুব দেবসাং প্লেনের পাশে হচ্ছে গালওয়ান উপত্যকা। তো সেই দেবসাং প্লেন হয়েই যেত কারাকোরাম পাস, এবং সেই পাসটা অতিক্রম করে উল্টো দিকে নামলে যে জায়গাটা, সেই কারাকোরামের যে অংশটা, সেখানে রয়েছে ইয়ারখান নদী, এবং সেই ইয়ারখান নদী ধরেই সে ব্যবসায়ীরা অনেক দুর্গম পথ পেরিয়ে ঘোড়ার পিঠে করে মালপত্র নিয়ে যেত এই জিনজিয়াং প্রদেশে, পশ্চিম টিবেটে, মানে চায়নার পশ্চিম অংশে। তারপরে সেখান থেকে নিচে গিয়ে কাশগড়, কিছু চলে যেত তাকলামাকান ডেজার্ট কোড মধ্যে দিয়ে আরো উত্তর দিকে। তারপরে কাশগড় হয়ে এই রাস্তা ঢুকে পড়েছে, সেটা হচ্ছে সেন্ট্রাল এশিয়ার কিছু দেশে, যার মধ্যে রয়েছে কিরগিজস্তান, কাজাখস্তান, এই ধরনের, তাজিকিস্তান, এই সমস্ত দেশে। তো এই ছিল এনশিয়েন্ট ট্রেড রুট। তো সেই এনশিয়েন্ট ট্রেড রুটের হয়তো তো এখন কিছুই নেই, অনেক কিছুই পাল্টে গেছে। আমরা বইতে বিভিন্ন বিখ্যাত মানুষের, যারা বিখ্যাত পরিব্রাজক ছিলেন পৃথিবীতে, সেসব মানুষের বইতে যে সমস্ত বিবরণ শুনেছি বা পড়েছি, ছবি দেখেছি, তার সাথে হয়তো এখনকার কিছুই মিলবে না, অনেকটাই পাল্টে গেছে। তবুও একটা পুরনো গন্ধ খোঁজার জন্য সেই ব্যবসা যে বাজারগুলোর নাম আমরা শুনেছি, কাশগড়ের বাজার, উশের বাজার, কিরগিজস্তানের বাজার, সেই 2000, 2500, 3000 বছর পুরনো সেই বাজারগুলো, তাকে একটুখানি দেখার, খানিকটা দেখে একটু দেখার জন্যই এই প্রোগ্রামটা করা। তো আমরা এখান থেকে এর আগের বছরে, অর্থাৎ 2019-এ একটা অভিযান করেছিলাম। সেই অভিযানটা ছিল বৈকাল লেকে, সাইবেরিয়ায়। তো সাইবেরিয়ার ফ্রোজেন লেকে করার পরে একটা বিদেশ যাওয়ার মতন, তারপরে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে চাপা, এবং সেটাও খুব ভালো হয়েছিল প্রোগ্রামটা।
এবং নিজেদের ব্যবস্থাপনায় এই প্রোগ্রামগুলো করলে দেখা গেছে যে আমরা যেরকম একটা ভীতি আছে যে বিদেশে যাওয়া মানে অনেক দিনের প্রোগ্রাম হলে একটা বিরাট খরচা, কিন্তু তা নয়। আমাদের সেই রাশিয়ার একটা বেশ বড় মাপের প্রোগ্রাম, আর্টিক ওশানের পাশে নর্দার্ন লাইট, ট্রান্স সাইবেরিয়ান ট্রেনে চাপা, ফ্রোজেন লেকের উপরে ট্রেক করা, সব মিলিয়ে কলকাতা থেকে কলকাতা 1,20,000 টাকার মধ্যেই হয়ে গেছিল। আর সমস্ত ব্যবস্থাটা মানে নিজেরই ছিল, কোনো এজেন্সির মাধ্যমে মূলত নয়। তো সেই রকমই একটা ভাবনা নিয়েছিলাম এই চীনে মানে তিব্বতে, জিনজিয়াং প্রদেশের এবং তার সাথে কিরগিজস্তানের। এই যে যে ভাবনা নিয়ে প্রোগ্রামটা করা, যে পামিরের কাছে যাব, পামিরের অন্য কিছু গ্রন্থির থেকে বেরিয়ে আসা অন্য কিছু রেঞ্জ দেখব, আর তার সাথে সেই পুরোনো দিনের যে জায়গাগুলো যার নাম ছোটবেলা থেকে শুনে এসেছি, কাশগড়, ইয়ারখান, টাকলামাকান ডেজার্ট, তারকে একটু কাছ থেকে দেখবো। তো এই উদ্দেশ্য নিয়ে যেতে নিজেরা ব্যবস্থা করেছি এবং প্রায় 1 মাসের প্রোগ্রাম ছিল। ওই দেশগুলোতে আমরা প্রায় 1 মাস ছিলাম। সেক্ষেত্রেও বাজেটটাকে খুব বেশি বাড়তে দেয়নি, মোটামুটি 2 লাখ টাকার মধ্যেই সেই বাজেটটাকে রাখতে পেরেছিলাম। যাই হোক, আজকে পরে কিছু জানার থাকলে বলে দেবো। আমরা ছবিটা দিয়ে শুরু করি। তো এই ছবিটা মূলত আমি তৈরি করেছিলাম, বেড়ানোটা 3টে পর্যায়ে ভাগ ছিল। একটা কিরগিজস্তান, একটা হচ্ছে জিনজিয়াং প্রদেশ ওয়েস্ট চায়না, আর একটা ছিল লাসা এভারেস্ট ক্যাম্প অঞ্চলে। তো লাসা এভারেস্ট অঞ্চলটাকে আজকে নয়। তো আমি একটা ছোট্ট প্রেজেন্টেশন তৈরি করেছি, ছোট না বেশ বড়ই হয়েছে। এই প্রেজেন্টেশনটা তৈরি করা হয়েছিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটির জন্য, তাদের ছাত্রদের জন্য, তো জিওগ্রাফি ডিপার্টমেন্টে। তো সেই প্রেজেন্টেশনটাই নবী যখন বললো তখন বললাম যে এটা দেখো, ভালো লাগবে। তো সেটাই করেছিলাম, তো সেটাই আজকে দেখাবো। আমরা দলে প্রায় 11 জন লোক, বেশ বড় বড় টিম ছিল। একটু এই ছিল, দলটা বেশ বড়ই ছিল। এখান থেকে প্রথমে চলে যাব দিল্লি, এবং দিল্লি থেকে ফ্লাইটে সোজা বিশকেক। এই হচ্ছে বিশকেক, এবং বিশকেক থেকেই আমাদের প্রোগ্রাম শুরু হবে। বিশকেকের যে বাজারটা সেটাই বিখ্যাত ওস বাজার, সেই বাজারে একটু ঘোরাঘুরি। তারপরে ইস্যুকুর লেক, তিয়ানসেন রেঞ্জের পাশে একটা বিখ্যাত লেক, বেশ বড় লেক। তো সেই লেকটাকে মোটামুটি পরিক্রমা করা। তারপরে এখানে পাহাড়ের মধ্যে দিয়ে নারিন নদীকে ধরে আলটিমেটলি আমরা এসে পৌঁছবো ওসে। ওস হচ্ছে সেই বিখ্যাত জায়গা। এই হচ্ছে ওস। ওস একটি বিখ্যাত জায়গা যেখান থেকে শুরু হবে এই পামির হাইওয়েটা। সেই পামির হাইওয়ে ধরে আমরা এবার সারিথাস চলে আসবো, সেখানে পামিরকে খুব কাছ থেকে দেখবো। এবং পামিরকে দেখে, পামিরকে সামনে রেখে এপাশে তিয়ানসান রেঞ্জ আছে, সেখানে একটা পাস আছে কিরগিজস্তান। এই পাসটা অতিক্রম করে ওয়েস্ট চায়নার জিনজিয়াং প্রদেশে ঢুকে চলে আসবো কাশি মানে কাশগড়, এবং কাশগড় থেকে তারপরে এটা ওইটাকে দেখানো যে আমরা কিভাবে সেই ট্রেড রুটটা ছিল কাশ্মীরের ভেতর থেকে জম্মু কাশ্মীর ভেতর। এই হচ্ছে, এই জায়গাটা হচ্ছে কারাকোরাম পাস, কারাকোরাম লা। এইটা ক্রস করেই, এইখান থেকেই ক্রস করা হয়। এখানে দেবসাং প্লেন, সিয়াচিন গ্লেশিয়ার এদিকে থাকে। এই পাসটা অতিক্রম করে জিনজিয়াং প্রদেশে যাওয়া হতো, এবং জিনজিয়াং প্রদেশের ভেতর দিয়েই এই ট্রেড রুটটা ছিল, সে পৌঁছে যেত কাশগড়। আবার পাকিস্তানের ভেতর থেকেও এদিক থেকে অনেক ট্রেড রুট ছিল, এখান থেকেও যাওয়া যায়। যাই হোক, পরে আমরা এই রাস্তার ধরে কিছুটা যাব। এপাশে আছে টাকলামাকান ডেজার্ট। এই হচ্ছে কাশগড়। কাশগড় থেকে আমরা নিচের দিকটা উত্তর, এখানে ম্যাপটাতে একটু উল্টো করা আছে। এই কাশগড়, কাশগড় থেকে আমরা ধরবো হচ্ছে কারাকোরাম হাইওয়ে, এবং কারাকোরাম হাইওয়ে ধরে এখান থেকে পাকিস্তান বর্ডারের দিকে আসবো। আর এইখানে যখন আমরা আসবো এই রুটটাতে, এই রুটটাও একটা ট্রেড রুট যেটা গিলগিট এবং পাকিস্তানের ভেতর থেকে চলে এসেছে ওয়েস্ট চায়নাতে, জিনজিয়াং প্রদেশে, তারপর ওই রাস্তা চলে যাবে।
কিরগিজস্তানের মধ্যে দিয়ে সেন্ট্রাল এশিয়ার বিভিন্ন দেশে। এই কাশগড় থেকে যখন এই কারাকোরাম, এই পামির, এই টোটালটাই হচ্ছে পামির গ্রন্থি। পামির গ্রন্থির ভেতর থেকে যখন আমরা যাব কারাকোরাম হাইওয়ে দেখে পাকিস্তান বর্ডারের দিকে, সেই সময় আমরা দেখতে পাবো দুটো বিখ্যাত পিককে। একটি হচ্ছে কারাকোরাম, এই মানে পামির গ্রন্থির উপরে সবচেয়ে হাইস্ট পিক মুস্তাঙ্গাটা, এবং হাইস্ট পিক না, এটা হচ্ছে সেকেন্ড হাইস্ট পিক। আর সবচেয়ে বেশি উঁচু যে পিকটা কংগ্রু, সেটাকেও আমরা দেখতে পাবো। খানিকটা দেখতে পাবো কুনলুন রেঞ্জকে। চলে এসেছি দিল্লিতে, এবং দিল্লি এয়ারপোর্টে অপেক্ষা। যাওয়ার সময় একটুখানি প্রবলেম হয়েছিল, যেহেতু আমরা এখান থেকে দিল্লি হয়ে এয়ার আস্তানার টিকিটে ডাইরেক্ট যাওয়ার কথা ছিল বিশকেক, কিন্তু সেই সময় সার্জিক্যাল স্ট্রাইকের জন্য গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে, মানে প্লেন সার্ভিসটা পাকিস্তানের আকাশের উপর দিয়ে বন্ধ হয়ে যায়, এবং পাকিস্তানের উপর থেকে আকাশের উপর দিয়ে যাওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু আমাদের সমস্ত ব্যবস্থাপনা তৈরি ছিল, অনেক টাকা ইনভেস্ট করা ছিল, তবে আমাদের যে কোনো ভাবে যেতে হবে। সেক্ষেত্রে আমরা অনেক ঘুরে মস্কো হয়ে, এয়ারফ্লোটে মস্কো হয়ে বিশকেক নেমে পৌঁছেছিলাম। করাচির নিচে থেকে আমাদের আরব সাগরের উপর দিয়ে গিয়ে, মানে অনেকটা পাকিস্তানের আকাশ ব্যবহার না করতে দিলে যেটা হয়, আরব সাগরের উপর থেকে ইরানের মধ্যে দিয়ে তারপরে সোজা ককেসাস মাউন্টেন কে বাদিকে রেখে কাস্পিয়ান সির উপর দিয়ে সোজা গিয়ে মস্কোতে নামা, এবং মস্কো থেকে তারপর বিশকেকে যাওয়া। তো এটা অনেকটা ঘুরপথে যাওয়ার জন্য খরচাটাও একটু বেড়ে গিয়েছিল। যাই হোক, সে আকাশপথে যখন আমরা যাচ্ছি, দিল্লি থেকে সোজা নেমে এসেছি বোম্বের দিকে, নেমে এবার ঘুরপথে আবার উপর দিকে উঠবো। ককেসাস মাউন্টেনের কিছু পাহাড় ইরানের, তারপরে আমরা এক সময় নিচে ক্যাসপিয়ান সিকেও দেখতে পাবো। সে মস্কো পৌঁছে প্লেন পাল্টে চলে এসেছি বিশকেক মানস এয়ারপোর্টে। এটা হচ্ছে কিরগিজস্তানের এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা কিরগিজস্তানের ফ্ল্যাগ। কিরগিজস্তানের প্রথমেই যেটা বললাম যে ওশ মার্কেট, ওশ মার্কেট মানে ওশে নয়, সেটা বিশকেক, কিরগিজস্তানের রাজধানী বিশকেকে। বাজারের সেই পুরনো গন্ধটা নেওয়া। সেখানে ব্রেড হচ্ছে এদের, মানে এই রুটি হচ্ছে এদের মেন খাবার, এবং বিভিন্ন ধরনের রুটি তৈরি হয়, শেপ তৈরি হয়। এই হচ্ছে বাজার। এখনো সেই পুরনো দিনের কিছু ফ্লেভার আছে বাজারে। বাজারের ভেতরে ঢুকে পড়েছি। বাজারটাই হচ্ছে মেইন মজার জায়গা। যে কোনো জায়গায় বেড়াতে গেলে বাজারটা সত্যি একটা খুব মজার জায়গা। তো সেই বাজারের মধ্যেই একটা দিন পুরো ঘোরাঘুরি। ওখানে ফ্রুটস এর জায়গা, এই সেন্ট্রাল এশিয়ার জায়গাগুলো, এই কান্ট্রিগুলোতে প্রচুর ফল হয়, এবং সেই ফল শুকিয়ে সারা বছর ওরা বিক্রি করে, খায়। তো শুকনো ফলের যে মার্কেট, সেটা দেখলে বোঝা যায় যে কত ধরনের আঙুর হতে পারে, কত ধরনের আখরোট হতে পারে, কত ধরনের খেজুর হতে পারে, যেটা আমাদের ধারণাই ছিল না। তারপরে ওখানে মাংসের বাজারে চলে আসি। মাংস বলতে সব রকমই মাংস পাওয়া যায়। তো মাংসের বিফটা বেশি, এছাড়াও ল্যাম্প, পর্ক সবই পাওয়া যায়। এটা কিরগিজস্তানের জাতীয় টুপি কলাম। সেই জাতীয় টুপির জেনারেলি একটু বয়স্ক যারা, তারাই ব্যবহার করে। কাবাজ বলে যে বাদ্যযন্ত্রটি, সেটা বাজিয়ে ওরা গান শোনায়। আমরা যে ইউথ হোস্টেলে ছিলাম, সেই ইউথ হোস্টেলে মানে হোস্টেলের হোমস্টে, সরি ইউথ হোস্টেল ঠিক না, হোমস, যদিও ওরা বলছে অ্যাপেল হোস্টেল, কিন্তু আমরা ছিলাম এগুলো হোমস্টেতে। হোমস্টেতে থাকলে একটা রান্নার ফেসিলিটি থাকে, কিচেন থাকে, ইউটেন্সিল থাকে। তো আমরা নিজেরাই রান্না করে খেতাম রাতের দিকে। তাতে খাবারটাও ভালো হতো, খরচাটাও কম হতো। তো সেই হোটেলগুলোতে থাকাও খুব কম, অ্যাকোমোডেশন চার্জও খুব কম ছিল। তো সেই হোটেলেই লোকাল লোকজন চলে আসে, তারা গান বাজনা শোনায়। তো তাদের যে ন্যাশনাল বাদ্যযন্ত্র, বাদিকে মেয়েটি হাতে রয়েছে কাবাজ। পরের দিন সকালবেলা এবার বিশকেক, অর্থাৎ কিরগিজস্তানের যে মেইন জায়গাটা, রেড স্কোয়ার, আলাতো স্কোয়ার, সেখানে আমরা যাচ্ছি। এই দেশটা যদিও মুসলিম প্রধান দেশ, বেশিরভাগ লোকজনই হচ্ছে মুসলিম, তারা কিরগিজ, কিন্তু এদেশে আহ প্রায় 75 বছর পর্যন্ত এই দেশটা ছিল রাশিয়ার অধীনে। তারপরে এখন রাশিয়ার থেকে বেরিয়ে গেছে, কিন্তু রাশিয়ার থাকার জন্য এদের এখনো রাশিয়ান ভাষা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এবং
রাশিয়ান কালচার অনেকটা তারা মানে পাশ্চাত্য কালচার তারা অনেকটা ধরে নিয়েছে। বেশভূষায় সবটাই সেই সাবেকি মুসলিম ব্যাপারটা নেই। অনেক সময় তাদের দেখে মনেই হয় না তারা আমরা যেরকম মুসলিমদের যেরকম দেখে অভ্যস্ত, যেভাবে বোরখা পরা হিজাব পরা সেটা এখানে সচরাচর দেখা যায় না। এরা অনেক স্মার্ট এবং অনেকটা স্বাভাবিক, সকলের সাথে কথাবার্তা লেনদেন একদম খুব নর্মাল। যাই হোক, লোকজনও খুব ভালো এবং লোকজনের খুব কাছে পৌঁছানো যায়। লোকজনের সাথে কথাবার্তা বলা যায়, মেলামেশা করা যায়, যেটা এরপরে আমরা দেখবো খুব ওয়েস্ট চায়নাতে ঢুকে সেটা খুব অভাব। তো যাই হোক, আলাতো স্কোয়ারে চলে এসেছি। আলাতো স্কোয়ারের মেইন যে স্ট্যাচুটা সেটা হচ্ছে মানুষের। এই মানুষই বিখ্যাত একজন ব্যক্তিত্ব, যিনি কিরগিজস্তানের ফাউন্ডার বলা হয়। মানে কিরগিজস্তান একটা সময় উইগুরদের মানে উইগুরদের আন্ডারে ছিল। তারা এখানকার লোকজনকে শাসন করত। কিন্তু এখানে যে প্রায় 40টি 40 ধরন প্রজাতি মানে লোক ছিল, 40টি গোষ্ঠী ছিল, তাদেরকে একত্রিত করে মানুষ এই দেশটাকে আলাদা করে স্বাধীন করেন। সেটাও রাশিয়া অধিকার করার অনেক আগে। তাই মানুষকে ওরা খুব ন্যাশনাল হিরো মর্যাদা দেয়। তার একটা স্ট্যাচু রাখা আছে বিভিন্ন জায়গায়, তার মধ্যে এটি একটি। তো সেই মানুষ আলাতো স্কোয়ারের বিখ্যাত স্ট্যাচুটি। ওই অঞ্চলে ঘোরাঘুরি, কিছু পুরোনো দিনের ঘর বাড়ি, যেটা অনেকটা মানুষের সময়, যেহেতু রাশিয়ার অধীনে প্রায় 75 বছর এরা থাকার জন্য তাদের ওখানেও লেনিনের স্ট্যাচু, কোথাও মার্কস এঙ্গেলসের স্ট্যাচু, এগুলো রাখা আছে পার্কের মধ্যে বা রাস্তার ধারে। আর এটা তো খুব কমন জিনিস, বিদেশে অনেক জায়গাতেই দেখা যায় যে ন্যাশনাল যে সেন্ট্রি তারা 6 ঘন্টা ধরে ডিউটি দেয় এবং তাদের ডিউটি চেঞ্জ হয়। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম মূল যে পাহাড়ের দিকে, তাদের কান্ট্রি সাইডে গাড়ি করে বেরোচ্ছি, সেই ইস্যুকুর লেকের দিকে যাব। সামনে প্রথম যেটা চোখে পড়লো সেটা হলো তিয়ানসান রেঞ্জ। পামির থেকে বেরিয়ে এটা সোজা উত্তর দিকে চলে গেছে, একদম স্ট্রেট কাজাকিস্তানের দিকে। তো সেই তিয়ানসান রেঞ্জ প্রথম দেখি। তিয়ানসান রেঞ্জের সামনে বিশাল অঞ্চল, যেখানে চাষবাস, লোকজনের সংখ্যা খুব বেশি নয়। মাঝে মাঝে এরকম কিছু স্মৃতিসৌধ ওদের বিভিন্ন সময়কার রাখা আছে, সেখানে স্থানীয় টুরিস্ট, বাইরের 2-4 জন টুরিস্টও আসে। অবশেষে আমরা এসে পৌঁছলাম একটা বিরাট লেকের ধারে, ইস্যুকুর লেক, বিখ্যাত লেক, প্রায় 660 স্কোয়ার কিলোমিটার মানে সার্কামফারেন্স, এবং গভীরতাও এর প্রায় 660 ফিট ম্যাক্সিমাম। এর পাশে অনেকগুলো সি বিচ আছে, ওরা বিচ বলে, মানে লেকের পাশে গুলো বিচ, এবং সেখানে থাকার জন্য ব্যবস্থাও আছে সিজন টাইমে, অর্থাৎ জুলাই জুনের মাসের পরে এখানে প্রচুর, এখানে বারংবার ফোন কথা আসছে, তো প্রচুর লোকজন এখানে ভিড় করে। এবার এসে আমরা পৌঁছলাম, সরি, এবার আমরা এসে পৌঁছলাম কারাকুল, একদম লেকের পূর্ব দিকে, যেখানে তিয়ানসানের পাহাড় একদম খুব কাছে, এবং তিয়ানসানের কোলে এই জায়গাটা, এই বিরাট অঞ্চলটা কারাকুল অঞ্চল। এখনো সেখানে বেশ কিছু চার্চ রয়েছে। খ্রিস্ট ধর্মের লোকজনও এখানে এখনো প্রায় 5 to 10% ওখানে রয়েছে। তো সেরকমই একটি পুরো এনশিয়েন্ট চার্চ। সেই চার্চের সঙ্গেই আছে একটিখানি মিশনারি স্কুল। আর সেই স্কুলে প্রচুর মানে বাচ্চারা সকালবেলা চলে এসেছে, খুব সকালবেলা স্কুলে চলে এসেছে। এখনো ঘুম ঘুম ভাব, খুব সুন্দর দেখতে এদের, ছোট ছোট বাচ্চাদের দারুণ দেখতে, লোকজনকেও খুব সুন্দর দেখতে। লেকের পাশ দিয়ে যখন গাড়ি নিয়ে ঘুরছি, গাড়িটা আমরা নিয়েছিলাম বিস্কেট থেকে, একটা 12 সিট 14 সিটের গাড়ি। মাঝে মাঝে একটু লেক থেকে বাদিকে ডান দিকে ঘুরে ঢুকে পড়া এই ছোট ছোট নদীগুলো, এই নদীগুলো এসে লেকে জল পৌঁছে দেয়। তো এরকম একটি ভ্যালিতে ঢুকেছি যেখানে কিজল রক্স, মানে প্রচুর নানা ধরনের রক্স আছে, লাল রঙের রক, কিজল মানে লাল, তো লাল রক দেখা যায়, এবং তাদের যে বিউটিফুল সমস্ত ফরমেশন, সেগুলো দারুণ টানে। তো সেই সব জায়গাতে কিছু টুরিস্ট বেড়াতে যায়, আমরাও গিয়েছিলাম। এখানে 7টা পাহাড়, 7 বুলস বলে, তো 7 বুলসের পাহাড়,
সেটা দেখার জন্য এখানে নেমে পড়া, আর এই নদীটাই কিন্তু আবার নিচে গিয়ে লেকে পৌঁছে যাবে। এখানে একটা পাহাড় রয়েছে, প্রথমে গিয়েছে সেই দুটো পাহাড়, সেটা হলো ব্রোকেন হার্ট, ওটা নাম দিয়েছে ব্রোকেন হার্ট। এবার আমরা চলে এলাম একটা ক্যানিয়নের মধ্যে। আমরা জানি যে এই ধরনের পাহাড় জেনারেলি দুটো জায়গায়, রেইনবো মাউন্টেন যেটা বলে, তো ফেরিটেল মাউন্টেন এটা। তো এই রেইনবো মাউন্টেন, কালারফুল মাউন্টেন চায়নার কিছু অংশে আছে, আর আছে চিলিতে, যেটা সারা পৃথিবীতে খুব বিখ্যাত, প্রচুর মানুষজন। আর একটা ছোট রেপ্লিকা বলতে পারেন, ছোটখাটো একটা সংস্করণ এখানে আছে এই লেকের পাশে, ফেরিটেল মাউন্টেন। তো আমরা ওখানে ঢুকে পড়েছিলাম, তারপরে নিচে গাড়ি রেখে উপরে ঢুকে পড়া। তা এর মধ্যেই বিভিন্ন রং আছে পাথরের, আর তার বিভিন্ন ফরমেশন তৈরি হয়েছে। তো তার মধ্যে হাঁটাহাঁটি এবং ছবি তোলা। ফেরিটেল মাউন্টেন অনেকটা এলাকা নিয়ে, টোটালটা ঘুরতে গেলে অনেক সময় লাগে, তো আমরা খুব বেশি সময় এখানে দিতে পারিনি। লাল, হলুদ, সাদা, কোথাও বাদামি রঙের, কিছু খয়েরি রঙের পাহাড়। ওরই মধ্যে ঘোরাঘুরি। লোকজন দু চারজনকে দেখলাম, তারাও বেড়াতে আসে, আর কিছু ফটোশুটের ব্যাপারও থাকে। কিছু ফ্যাশন ডিজাইনিং এর ছবি টবি তুলতেও লোকজন চলে এসেছে। তো এখান থেকে এবার আমরা একটা গর্জের মধ্যে ঢুকবো। বেশ কিছু লেকের ধারে প্রথমে যে থাকার জায়গাগুলো, সেগুলো হচ্ছে ইয়ট, বিউটিফুল গোলাকার একটা তাঁবু, ভেতরটা খুব সুন্দর। তো ইয়টেই রাতে থাকা, ইয়ট থাকাটা খুব প্রেস্টিজিয়াস ব্যাপার, এবং যারা এই সমস্ত দেশে, বিশেষ করে কিরগিজস্তানে বেড়াতে যান, তারা ইয়টে থাকেন ইয়টের মজা নেওয়ার জন্য। তো ওখান থেকে এবার আমরা একটা গিরিশিরা অতিক্রম করব। গিরিশিরা সাউথ কালাতুরা এবং নর্থ কালাতুরা, যার মাঝখানে লেকটি, তার উপর একটা পাস আছে। পাস আমাদের অনেকগুলো অতিক্রম করতে হবে। তো সেরকম অনেকটা উঁচুতে উঠে এসেছি, প্রায় 8-9 হাজার ফিট উঁচুতে। সেখানে একটা পাস অতিক্রম করবো, কিজার্ট পাস। সেই পাসের মাথায় বরফ পড়েছে, বরফ এখানে আছে। বেশ ঠান্ডা, রাতের বেলা ভালো ঠান্ডা পড়ে, জ্যাকেট পরতে হয়। রাস্তাঘাট সব জায়গায় খুব ভালো তা নয়। তো সেই পাসের উপরে রাস্তা ভাঙাচোরা, পাসটা অতিক্রম করে এবার একটা নদী, সেই নদীটা ধরেই এবার এগোতে হবে। আমরা কিজলুই গ্রামের দিকে যাব। সেই নদীর গর্জের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যখন, তখন যে পাহাড়, দুপাশে যে পাহাড় রয়েছে, সেই পাহাড়ের গায়েও একটা অদ্ভুত ফরমেশন, এবং তার যে কালার মিক্সিংটা দারুণ লাগছিল। নিচে সেই নদীটি, কগমারান নদীটিও খুব সুন্দর। এই নদীটি ধরেই তার উজানে, তার আপস্ট্রিমে আমরা যাচ্ছি। মাঝে মাঝে সুন্দর আকাশও পাওয়া যায়। আর ওই রকে, সেই কিজল রক, মানে লাল রঙের বিভিন্ন রক, যদি যে গ্রামটায় যাব তার নামও হচ্ছে কিজলুই। কিজলুইতে এই বাড়িটাতে ছিলাম, এটি একটি হোমস্টে, খুব সুন্দর হোমস্টের ব্যবস্থা। ইচ্ছে করলে নিজেরাও রান্না করে খাওয়া যায়। আবার এই দিদিকে বলেছিলাম, হোটেল মালিক, তো তিনি আমাদের সমস্ত রান্নার খাওয়া দাওয়া তৈরি করে দিয়েছিলেন। খাওয়া দাওয়া খুবই ভালো, খুব বয়েল টাইপের খাওয়া দাওয়া, এবং মূলত এদের খাওয়া দাওয়ার মধ্যে ভাত, ডাল, ভাত এবং রুটি থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের মাংসের প্রিপারেশনটাই বেশি, সবকিছুর ব্যবহার। আর এদের দাঁত যদি ভেঙে যায়, তাহলে এরা আর এমনি সাদা দাঁত, আর্টিফিশিয়াল দাঁত লাগায় না, সবই হচ্ছে সোনার দাঁত। সকলের দাঁতেই, একটু বয়স্ক যারা, তাদের দেখা যায় সোনার দাঁত রয়েছে। এটা বোধহয় একটা অ্যারিস্টোক্রেসিও বলা যায়। তো ওই বাড়িরই দুটি বাচ্চা। সকালবেলা সেই হোটেলের সামনে, নদীর পাশে যে ছোট্ট বাড়িটাতে ছিলাম, তার সামনে ঘোরাঘুরি করছি। স্থানীয় লোকজন যখন ভেড়া, ছাগল চড়াতে যায়, তারা দেখলাম ঘোড়ার পিঠে করেই যায়। এর পরেও আবার একটা গিরিশিরা আমাদের অতিক্রম করতে হবে, একটা রিজ অতিক্রম করতে হবে, সেখানে বরফ পাবো, এবং সেটা অতিক্রম করেই একটা পাস হবে, আলাবেলা পাস। আলাবেল পাস ক্রস করেই ওপাশে পৌঁছবো। তো সেইখানে বেরোবো। এই যে গ্রামটি, এই গ্রামের যে জমি চাষবাস, সেটাও রঙও হচ্ছে সেই আমাদের পুরুলিয়ার মতন লাল পাহাড়ের দেশ। ভাষা একটা খুব সমস্যা, ওরা ইংরেজি বা অন্য কিছু জানে না, রাশিয়ান এবং কিরগিজ ভাষা ছাড়া। যাই হোক, ওখান থেকে বেরিয়ে একটা বিরাট প্যাস্চার ল্যান্ডের মধ্যে ঢুকলাম। বিরাট তৃণভূমি এটা। সসুমারের এই তৃণভূমিটি হচ্ছে
কিরগিজস্তানের মধ্যে সবচেয়ে বড় তৃণভূমি। প্রচুর এদের মেইন যে জীবিকা, মেইন যে এক্সপোর্ট জিনিস সেটা হচ্ছে মাংস। প্রচুর ছাগল, ভেড়া, গরু এরা পোষে এবং তার মাংস বিভিন্ন বিদেশে রপ্তানি করে। তো তাদের এই বিরাট, এরা এই যারা পশু চড়াতে আসে তাদের থাকার আস্তানা। তো অনেক দূর থেকে, বেশিরভাগ ছবি হচ্ছে গাড়ির ভেতর থেকে তোলা এবং গাড়ির ভেতর থেকেই, গাড়ি ভালো স্পিডেই যাচ্ছে, কখনো কখনো 60, 80 এবং 100 উঠে যায়। তো তার মধ্যে থেকেই ছবিগুলো তোলার চেষ্টা করা। তো সুন্দর তৃণভূমি, পাহাড়টাও সুন্দর, ঢেউ খেলানো পাহাড়। মাঝে মাঝে সবে মে মাসের শেষ, এপ্রিল মাসের শেষ, মে মাসের শুরু হতে চলেছে, এখনো খুব বেশি ঘাস গজায়নি। তারই মধ্যে এরা ছাগল ভেড়াকে নিয়ে বেরিয়ে পড়েছে। ওই ছোট ছোট ঘর বাড়িগুলো হচ্ছে যারা ওখানে মেষপালক রয়েছে, পশুচারণ করতে এসেছে, তাদের থাকার আস্তানা। অনেকটা উঠে এসেছি একটা পাসের উপরে, আলাবেল পাস। প্রায় 1000 ফিট উঁচু পাসটি, 3175 মিটার উঁচু পাসের উপরে চারিদিকে বরফ। তো যখন বরফ কম থাকে তখন এখানে লোকজন বেড়াতে আসে। এইসব ছোট ছোট যে থাকার জায়গাগুলো রয়েছে, হোমস্টে গুলো রয়েছে, এগুলো থাকা যায়। ভারী সুন্দর জায়গা। প্রচুর বরফ ছিল এবং বরফ পড়ছিল। তো পাসটা অতিক্রম করে উল্টো দিকে আমরা নামবো। উল্টো দিকে অনেকটা নামার পরে আর একটা লেক ঠিক নয়, একটা রিজার্ভার। তো সেই রিজার্ভার পাশেই আমরা এসে পৌঁছবো। নারী নদীর ধারে এই রিজার্ভারটি। পরের দিন সকালবেলা আমরা চলে আসছি সেই লেকের পাশে। লেকের নামটা যাই হোক, অনেকটা ঘুরপথে সেই রিজার্ভারের কাছে চলে এলাম। সেই সময় পাহাড়ের গায়ে যে ফিচার, যেভাবে ছোট ছোট, এখানেও প্রচুর পশু চড়াতে আসা লোকজনের থাকা। একদম লেকের পাশে একদিন উঠে নেমেছিলাম গাড়ি থেকে। তপ্তকুর লেক নামটাই, তপ্তকুর লেকের সামনে। খুব বিশাল লেক, খুব সুন্দর লেকটা। এবং এই লেকের ধার দিয়ে যে রাস্তাটা, এই রাস্তা ধরেই যাব এবং সব সময় চোখ থাকবে ডান দিকে এই লেকের পাশে। লেকের পাশে বেশ কিছু ছোট ছোট থাকার জায়গাও হয়েছে। এবার একটা সময় ওই রিজার্ভারটা শেষ হয়ে এলো, তপ্তকুর লেকের পর ঢুকে পড়লাম গর্জের মধ্যে। সেখানে দেখছি নারীর নদীকে। এই নদীটাই হচ্ছে এদেশের মধ্যে সবচেয়ে বড় নদী, বিখ্যাত নদী নারিন। তো সেই নদীর উজানে আমরা যাচ্ছি। এখানে নদীটা একটা ইউ শেপের টার্ন নিয়েছে, ভারী সুন্দর দেখতে লাগে। তারপরে ঢুকে পড়লাম এমন একটা জায়গায় যেখানে ডান দিকে ফেন্সিং দেওয়া। আমরা ফারগানা ভ্যালিতে ঢুকে পড়েছি। এই ডান দিকে ফেন্সিংটা দেওয়া আছে এর জন্য যে এই পাশটা হচ্ছে উজবেকিস্তান, ডান দিকে হচ্ছে উজবেকিস্তান, আর রাস্তাটা হচ্ছে একদম বর্ডার ঘেঁষে। আর আমরা যাচ্ছি কিরগিজস্তানের মধ্যে। তো এখানে ওই ব্যাপারটা নেই, নোম্যান্স ল্যান্ড হ্যান ত্যান, ওইসব যেরকম চায়না, ভারত, পাকিস্তানের মধ্যে যে সবসময় মারামারি, তার নোম্যান্স ল্যান্ড, তার চেকপোস্ট, এই সমস্ত ব্যাপার এই দেশগুলোর মধ্যে নেই। অবাধে এই দেশের মানুষ ও দেশের মানুষ এ পাশে আসতে পারে। যদিও কিছু পারমিশন বা কিছু থাকে, কিন্তু একটা সময় আমরা যখন বিস্কেট থেকে বেরিয়ে আসছিলাম তখন খানিকটা পোর্শন আমরা কাজাকিস্তানের মধ্য দিয়ে এসেছি। তো ডান দিকে উজবেকিস্তান, তার ফেন্সিং করা আছে। উজবেকিস্তানের ভেতরে দেখলাম ছোট ছোট মসজিদ। এখানে মসজিদ খুব একটা বড় হয় না, এরকমই ছোট ছোট কিছু মসজিদ আছে, খুব সাদামাটা। আর পথের ধারে এরকম খুব সুন্দর সুন্দর খাবার জায়গা। একটা রেস্টুরেন্ট গুলো খোলা জায়গায় গাছের নিচে। মনে হবে আপাত দৃষ্টিতে বোধহয় ব্যাপারটা খুব কস্টলি, কিন্তু তা নয়। খাবার দাবার খুব সস্তা, আমাদের এখানকার মতনই খুব সস্তা খাবার দাবার এবং খুব টেস্টি এবং খুব হেলদি খাবার, খুব হাইজেনিক খাবার। এরা এসেছে, বব্বাটা এসেছে ওই পাশের দেশ উজবেকিস্তান থেকে। কাবাবটা হচ্ছে এখানকার মেইন ফুড। কাবাব খুব ভালো। কাবাব মানে বিভিন্ন ধরনের কাবাব পাওয়া যায়। এরপরে যে অংশটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটাও একটা বিরাট চারণভূমি এবং সেখানে এত সুন্দর সবুজ যে মনে হবে যে গাড়ি থেকে নেমে এই সমস্ত ছোট ছোট বাড়িগুলোতে
দু একদিন থেকে যাই, ঘাসের মধ্যে ছোটাছুটি করি, গড়াই। দারুণ লাগছিল এই ঘাসের বিরাট ঢাল, বিশাল যে প্যাস্চারিং চারণভূমি, সেখানে প্রচুর গবাদি পশু রয়েছে এখানে। আর ভেতরে মাঝে মাঝে দু চারটে ছোট 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 বড় গ্রামও রয়েছে। সবই হচ্ছে আগেই বলেছি যে গাড়ি থেকে নেওয়া। গাছপালা খুব কম, বড় গাছপালা খুব একটা দেখা যায় না ওই ঘাসের মধ্যে। হঠাৎ হঠাৎ কিছু কিছু জায়গায় এরকম কিছু বড় গাছ পেয়েছি, গাড়ির ভেতর থেকেই নেওয়া। ছোটখাটো চলার পথ, তার সেখানে আবার উর্গেন টাওয়ার, আরেকটি টাওয়ার, সেরকমই একটি স্মৃতিসৌধ যেটা আগে দেখেছিলাম বুরান টাওয়ার। আমরা চলে এসেছি আরেকটি ছোট্ট জায়গা। এই জায়গাটিও যাই হোক, আমরা ওশ চলে এলাম, বিখ্যাত জায়গা। যে রাস্তাটা আমরা উঠেছি এটাই হচ্ছে সেই বিখ্যাত রাস্তা। এটা হচ্ছে ওশ। ওশ হচ্ছে একটা বিরাট বিজনেস সেন্টার। আমরা যারা সেন্ট্রাল এশিয়ার উপরে বা সিল্ক রুটের উপরে যদি বইপত্র পড়ি, যদি পুরোনো দিনের সেই ইতিহাসকে ঘাঁটি, পুরোনো দিনের গ্রেট সিল্ক রুটের ব্যাপারে যদি পড়াশোনা করি বা চর্চা করি, তাহলে এই জায়গাটির নাম পাবোই। সেটা হচ্ছে ওশ। ওশ বিখ্যাত জায়গা ফারগানা ভ্যালির মধ্যেই, যেখানে বাবর আসতেন, বাবর থাকতেন। তো সেই ওশের থেকে শুরু হয় যে রাস্তাটা, সেই রাস্তাটাই হলো কারাকোরাম, এই মানে পামির হাইওয়ে। এখান থেকে পামির হাইওয়ে, এই রাস্তাটা, এই পামির হাইওয়ে শুরু হয়েছে। এবং এই পামির হাইওয়ে সোজা পামির ছুঁয়ে, পামিরের মধ্যে দিয়ে, পামিরের ভেতর দিয়ে ঢুকে পড়বে একটা পাস অতিক্রম করে, ইজলাট পাস অতিক্রম করে তাজিকিস্তানে। এবং তারপর পামিরের উপর থেকে সে তাজিকিস্তানের ক্যাপিটাল দুশানবেতে পৌঁছে যাবে এই রাস্তাটা। তো আমরা এই রাস্তাটার খানিকটা পোর্শন আমরা ট্রাভেল করব এবং দুপাশের দেশ দেখব। তো কাজ চলে এসেছি ওশে, কিরগিজস্তানের মধ্যে আরেকটি বড় শহর বলতে পারা যায়, এটাই বড় শহর। এ রাজধানী না হলেও এই বিশকেকের থেকেও এর ব্যাপ্তিটা অনেক বড়। তো সেই শহরে স্থানীয় লোকজনের যাতায়াত এবং তাদের বাস, এখানেও বেশ ঠান্ডার মধ্যেও এসি বাস চলছে। এই পাহাড়টা সুলেমান টাও, এই সুলেমান টাওতে আমরা যাব। সুলেমান টাওতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, এই পাহাড়ের মধ্যেই একটা মিউজিয়াম আছে, একটা ছোট্ট ঘর আছে, যে ঘরে মধ্যে এসে, সেই ঘরে এসে থাকতেন বাবর। তো লোকজন সেখানে বেড়াতে আসে। একটা বাচ্চাও বসে পড়েছে রাস্তার মধ্যে কিছু ভিক্ষের আশায়। এটাই হচ্ছে মিউজিয়ামে ঢোকার রাস্তা, গুহার মধ্যে মিউজিয়াম। আর ডান দিকে গেলেই বাবরের থাকার জায়গা, উপরে দেখা সেই শহর ওস, ফারগানা ভ্যালি। বা কিছু বয়স্ক লোকজনও চলে এসেছে, তারা গুহার মধ্যে ঘোরাঘুরি করছে, তারা পাথরের উপরে উঠে স্লিপ খাচ্ছে, কিরগিজস্তানের ফ্ল্যাগ লাগাচ্ছে। পেছনে যে ছোট্ট বাড়িটা, এটাকে বলা হয় বাবর হাউস। তো বাবর এখানে এসে মাঝে মাঝে থাকতেন, এই জায়গাটা ওনার খুব ভালো লাগতো। তো সেই জন্যই লোকজন এখানে বেড়াতে আসে সেই বাবরের ছোট্ট বাড়িটা দেখতে। লোকজনের মধ্যে অতটা দ্বিধা নেই, ছবি তুলতে বললে তারা দাঁড়িয়ে পড়ে, ছবি তোলায় খুব বেশি আপত্তি করে না। এরা দল তিনজন মহিলা বয়স্কারা এসেছেন এখানে বেড়াতে। এর হাঁটুতে ব্যথা বলে উনি এই খেলায় হাত নাম দেননি। এরা পাথরের উপর উঠছে, স্লিপ খেয়ে নিচে নামছে, মানে শৈশবে ফিরে যেতে চায়। এর সেই দাঁত ভেঙে গেছে, কি দাঁত উঠে গেছে, কি দাঁত ভেঙে ফেলেছে, করে সোনার দাঁত বাঁধিয়ে নিয়েছে। ছবি তোলা বলতেই একদম সুন্দরভাবে দাঁড়িয়ে পড়লেন এক কিরগিজ মহিলা। এবার আমরা ঢুকে পড়লাম সেই কেবের মধ্যে, যে কেবের মধ্যে পুরো ইতিহাস রয়েছে। এখানেও বুদ্ধের স্ট্যাচু, কখনো এখানে বৌদ্ধ ধর্মের ঢুকে পড়েছিল, তার প্রভাব ছিল, সেটা তুলে ধরার চেষ্টা। আর এদের পুরোনো দিনের কিছু জীবন দশায় কিরকম ছিল তার কিছু মডেল তৈরি করা আছে। গাইড এর মধ্যে প্রায় 1-1.5 ঘন্টা আমাদের দারুণ ভাবে বুঝিয়েছিলেন, কিন্তু সে বিরাট লম্বা ইতিহাস, সবটা বুঝেও নি, সবটা মনেও নেই, সেটাও বড়। তো তখনকার দিনের যে গান বাজনা, লোকের কাজকর্ম, সেগুলো কিছু মডেল করে ধরে রাখা। এই হচ্ছে কেবের মধ্যেটা। ছবি তোলার মধ্যে একটু নিষেধাজ্ঞা থাকলেও আমরা ইন্ডিয়া থেকে গেছি, এটা ওখানকার যে গাইড বা যারা আছেন তারা একটা অন্য চোখে দেখতেন, তারা ভালোবাসতেন। একটা মৃতদেহকে কিভাবে সৎকার করার আগে তাকে রাখা হয়,
বাড়ির লোকজন কিভাবে বসে আছে তার একটা মডেল তৈরি করা। এইসব দেখে অনেক ছবি তোলা হয়েছে এর ভেতরে। যাই হোক, এগুলো দেখে এবার আমরা উঠে আসছি উপরে, আবার এর থেকে বেরিয়ে আসা, কেবের মধ্যে থেকে, মিউজিয়ামের মধ্যে থেকে বাইরে বেরিয়ে এলাম। এদেশের মেইন যে সিম্বলটা এই তাজিকিস্তান, কিরগিজস্তান হচ্ছে ঈগল। ঈগলকে ওরা একটা ন্যাশনাল সিম্বল হিসেবে ভাবে। তো তার একটা ছবি থাকবে। শহরের মাঝখানে ওদের যে ইউনিভার্সিটি, ওশ ইউনিভার্সিটি, এটি হচ্ছে ওশ ইউনিভার্সিটি। বাজারে যেতে হবে, বাজারই তো মজার জায়গা। সেই পুরনো বাজারের ছোঁয়া নিতে হবে যতটা থাকে। তো ছবি বিক্রি করছে, ওদের যে পুরোনো দিনের জ্যাকেট সেগুলো বিক্রি করছে, স্কার্ফ বিক্রি করছে। আবার শুধু শুকনো ফল নয়, তাজা ফলও পাওয়া যায়, স্ট্রবেরিও পাওয়া যায়, ওই 80 থেকে 100 টাকায় কেজি। আর পাওয়া যায় হরেক রকমের মশলা। আমরা কতটা মশলা বা খাবারে ব্যবহার করি, এখানে প্রচুর নানা ধরনের মশলা। যার জন্য ওরা যে মাংস রান্না করে হোটেলে, সেটা খুব টেস্টি হয়। তার কারণ হচ্ছে মশলার দারুণ ব্যবহার। একটা জিনিস ওখানে লক্ষ্য করেছি, সেটা হলো যে ওই দেশে কখনো প্রেসার কুকারের ব্যবহার নেই। প্রেসার কুকারে ওরা রান্না করাটা একদমই পছন্দ করে না, কারণ ওরা আস্তে অল্প আছে সমস্ত জিনিসটাকে আস্তে আস্তে ফুটিয়ে সিদ্ধ করে, যাতে তার টেস্টটা এবং তার ফ্লেভারটা সম্পূর্ণ পাওয়া যায়। তো বাজারের মধ্যে খানিকটা পুরনো জিনিসটা তুলে দিয়ে কিছু শেড তৈরি করেছে, সেখানেও শুকনো ফল বিক্রি হয়েছে। প্রচুর মধু হয়, ঘি হয়, তো মধু বিক্রি হচ্ছে, ঘিও বিক্রি হচ্ছে। আর যেটা ইন্টারেস্টিং সেটা হলো মধু দিয়ে কিছু মিষ্টি তৈরি করা, তো মধুর মিষ্টিও বিক্রি হচ্ছে ওই বাজারে। সেই বিখ্যাত প্রায় 2500 বছর পুরনো যে বাজার, সেই বাজার। বাজারের মাঝখান থেকে একটা ছোট্ট ক্যানেলও রয়েছে, একটা জল পাস হওয়ার একটা ড্রেনও রয়েছে। তো তার পাশেই, তার উপরেও ছোট ছোট হোটেল, খুব পরিচ্ছন্ন। তো সেই হোটেলে আমরা ঢুকে পড়েছি খেতে, হোটেলে খাওয়া দাওয়া। তারপর ওখান থেকে বেরিয়ে রাস্তার ধারে বাচ্চাদের দেখে একটু দাঁড়িয়ে পড়া, ছবি তুলতে এদের কোনো আপত্তি নেই, একদম হাসি মুখে ক্যামেরার সামনে। তারপর ওখান থেকে সোজা আমরা একদম শহরের মাঝখানেই একটা হোমস্টেতে ছিলাম। তো সেইখানে একটা পার্কের মধ্যে একটা ওপেন রেস্টুরেন্ট, একদম ওপেন রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া খুব সুন্দর। বাট এখানেই দেখলাম যে কিছু মেয়েরা তাদের হিজাব পরেছেন এবং তার পরেই তারা খাবার বিক্রি করছে, খুব সুন্দর দেখতে। এবং তাদের কাছে কথা বলা, তাদের সাথে কিছু জিজ্ঞাসা করা কোনো অসুবিধা নেই। এবার ওস থেকে আমরা বেরিয়ে পড়েছি, উদ্দেশ্য হচ্ছে আরো পাহাড়ের উপর দিকে যাওয়া এবং পামিরের কাছে পৌঁছানো। তো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা আগেই বললাম, সেটা হচ্ছে পামির হাইওয়ে। তো পামির হাইওয়ে দিয়ে পামিরের দিকে যাওয়া, পামির মাউন্টেনের দিকে যাওয়া। তো সেই যাবার পথে বেশ ছোট ছোট কিছু নদী পাবো, ছোট ছোট কিছু পাস পাবো, বেশ কিছু গ্রিসিরা অতিক্রম করতে হবে। পাসগুলো ছোট ছোট নামও রয়েছে। তো সেরকমই একটি টপ পয়েন্টে এসেছি, সেখানে গাড়িটাকে নিচে রেখে একটু উপরে উঠে চারদিকে ছবি তোলা। এখানেও পাহাড়ের গায়ে সেই লাল রঙের মাটি, লাল রঙের পাথর, কিজেল রক। আর পথের দুপাশে প্রচুর পপলার জাতীয় গাছ। একটা গ্রাম পেলাম, ভারী সুন্দর, গুলচা, ছোটখাটো বাজার বলা যায়। তো সেখানে চায়ের দোকানে এই মেয়েটি এবং তার মা চায়ের দোকানটি চালায়। ওদের দুধ চাকে বলা হয় হোয়াইট টি। তো আমরা ওখানে হোয়াইট টি খেলাম। আগে যে লোকটি ছবি দেখালাম ও হচ্ছে আজামত, আমাদের গাইড, ইংলিশ স্পিকিং গাইড। এবার বাজারে চলে আসা, কারণ সেদিন রাতে আমরা যেখানে থাকবো সারিমগল, সেখানে রান্না বান্না করেই খেতে হবে, সেই জন্য কিছু বাজার করে নেওয়া। তো বাজারে ঢুকে পড়েছি, বাজারের দোকানপাট বেশ ঠান্ডা রাতের দিকে, সেই জন্য এরা বেশ ভালোই শীতের পোশাক ব্যবহার করে পরে। এবার যত ওই দিকটা যাচ্ছি তত ফিচারটা আস্তে আস্তে, অন্য মঙ্গোলীয় ফিচারও আস্তে আস্তে দেখতে পাবো। আগে বলেছি যে একটু বয়স্ক যারা, তাদের মাথায় হয়তো এই জাতীয় টুপিটা থাকে, নতুন ছেলে মেয়েদের মাথায় এরা আর সেই টুপি ব্যবহার করে না। গুলচার বাজার ছাড়িয়ে আবার বেরিয়ে এসছি, সেখানেও পাহাড়ের গায়ে লাল মাটির জায়গা, পাহাড়ের গায়ে লাল মাটি, জমিতে যেখানে চাষ করেছি সেখানেও লাল মাটি। আকাশের রং একটু একটু খুলতে আরম্ভ করেছে, মেঘও সুন্দর দেখতে পাচ্ছি। তার যত উপরের দিকে উঠে আসছি, পামির মাউন্টেন্স এর কাছে আসছি, তত ফিচারটা পাল্টে যাচ্ছে। এরকমই একটি বিরাট রেড ওয়াল দেখে দাঁড়িয়ে পড়লাম। অনেকটা নিচে নেমে, গাড়ি থেকে নেমে অনেকটা নিচে একটা নদী আছে, সেই নদীর পাড়ে গিয়ে সুন্দর রেড ওয়ালটি দেখলাম। রেড ওয়াল একটা বিরাট অ্যাট্রাকশন, যেটা একবার
দেখেছিলাম মুস্তাঙে, এবং সেই রেড ওয়াল দেখার জন্য মুস্তাঙে ঢুকে পড়া আহ, অসাধারণ সেই রেড ওয়াল ছিল। সেরকম রেড ওয়াল এখানেও ওরকম ছোট ছোট অনেকটা আছে। হয়তো অত রঙের বৈচিত্র্য নেই, কিন্তু এটিও খুব সুন্দর। তো ওখানেই কিছু ছবি তুলে আবার গাড়ি করে এবার আমাদের একটা বড় পাসে যেতে হবে। এই পাসটা হচ্ছে তালদিয়ার পাস। এই তালদিয়ার পাসটি উঁচু পাস। তো এই পাসটা প্রায় 12,000 ফিট অল্টিচিউড। এই পাসটা অতিক্রম করেই আমরা পামির আর এই গিরিশিরাটির মাঝখানে যে ভ্যালিটা আছে, অ্যালে ভ্যালি, এবার আমরা অ্যালে ভ্যালিতে নামবো। তো অ্যালে ভ্যালিতে নামার আগেই পাসটা অতিক্রম করা, 12,000 ফিটের পাস অতিক্রম করে এরকম জিগজ্যাগ হয়েতে অ্যালে ভ্যালিতে নেমে আসছি। অ্যালে ভ্যালির অল্টিচিউডও ওই 10,000 ফিটের মতোই। তো অ্যালে ভ্যালিতে প্রথম যেটা নেমে এলাম সেটা হলো সারিথাস। এই জায়গাটিও খুব সুন্দর। তো যাওয়ার সময় এই জায়গাটিতে থাকবো না, আমরা সরাসরি চলে যাব সারিমুগল। সারিমুগল একদম ওর ফুটহিলসে, পামিরের ফুটহিলসে একটা ছোট্ট জায়গা, ভারী সুন্দর জায়গা। সেই সারিমুগলে চলে আসবো। সারিমুগলে ঢুকে পড়েছি। যে গিরিশিরাটি অতিক্রম করে আমরা এই অ্যালে ভ্যালিতে ঢুকেছিলাম সেটি রয়েছে পিছনে। সামনে দেখতে পাচ্ছি আহ ওই সারিমুগলেই কিছু বাচ্চা, আমরা যখন ওখানে ঘোরাঘুরি করছি, সামনে যে গিরিশিরাটি রয়েছে পামিরের ট্রান্স অ্যালে রেঞ্জ, এটা হচ্ছে ট্রান্স অ্যালে রেঞ্জ। একদম পামিরের বলা যায় উত্তরতম যে রেঞ্জটা ট্রান্স অ্যালে রেঞ্জ, সেই ট্রান্স অ্যালে রেঞ্জের পায়ের কাছেই রয়েছি আমরা। যে এই গ্রামটি একদম সামনে যে জায়গাটা, ওখানেই আছে বিখ্যাত লেনিন পিক। যে লেনিন পিকটা সেদিন আমরা বিকেলে দেখতে পাইনি, মেঘে ঢাকা ছিল। কিন্তু না দেখতে পেলেও সুন্দর মেঘের যে রঙের যে পরিবর্তন, পুরো যে স্নো রেঞ্জটা রাঙিয়ে সানসেট হলো, রঙের যে খেলা বইলো মেঘে এবং স্নো পিকে, সেটা খুব ভালো এনজয় করলাম। মাঝখানে একটা নদী আছে, ছোট্ট নদী, এবং নদী পেরিয়ে সোজা চলে গেলে এখান থেকে গাড়ি পথে একদম বেস ক্যাম্পে যাওয়া যায়। এবং লেনিন বেস ক্যাম্পেও কয়েকটা ছোট ছোট লেক আছে। এবং বেস ক্যাম্পে যাওয়ার একটা পরিকল্পনা এবছর মে মাসে ছিল আমার, কিন্তু দুর্ভাগ্য যে সে যা হচ্ছে না, টিকিট ক্যান্সেল হয়ে গেছে, সম্ভব হলো না। তো পরের দিন সকালবেলা যখন যাচ্ছি, তখন সামনে দেখলাম লেলিন। ডান দিকে পিকটাই হচ্ছে মাউন্ট লেলিন, 7,134 ফিট। এটাই হচ্ছে তৃতীয় উচ্চতম শৃঙ্গ পামির মাউন্টেন্স এর উপরে, পামির গ্রন্থির উপরে যতগুলো পিক আছে তার মধ্যে এটা হচ্ছে থার্ড নয়, এটা সরি ফোর্থ। থার্ড পিকটা রয়েছে পেছনে, যেটা নাম ছিল সোলেমান পিক। তারপরে পরে নাম হয়েছে তার স্ট্যালিন পিক। আবার ওটা পরিবর্তন করে এই তাজিকিস্তান গভর্নমেন্ট নামটা পাল্টে দিয়েছে। ওপাশটায় যে পিকটা, সেই পিকটা অবশ্য এদেশের মধ্যে নয়, কিরগিজস্তানের মধ্যে নয়, সেটা হচ্ছে তাজিকিস্তানের মধ্যে। তো লেনিনের পেছনেই ছিল স্ট্যালিন, সেটা ওদেশে। এটা হচ্ছে বর্ডার লাইন। এর পাশে এর পেছনটা হচ্ছে তাজিকিস্তান, আর এই পাশে হচ্ছে কিরগিজস্তান। তো সকালবেলা একদম সামনেই রয়েছে মাউন্ট লেনিন, একটা 7,000 পিক। তো 7,000 না থাকলেও এই রেঞ্জের উপরে অনেক ছোট ছোট অনেক পিক আছে যারা 7,000 মিটারের কাছাকাছি অল্টিচিউড। তো সেরকম সারিবদ্ধ পিকের কে বাদিকে রেখে আমরা একটু একটা রাস্তা ধরে পশ্চিম দিকে যাব। উদ্দেশ্য হচ্ছে এই রাস্তাটাই চলে গেছে দুশনবে, তাজিকিস্তানের রাজধানীতে। সেখানে খানিকটা যাওয়া, তারপরে আর যাওয়া যাবে না, কারণ ওই রাস্তা দিয়ে টুরিস্টরা যেতে পারে না। স্থানীয় লোকের বা মালপত্র নিয়ে যাওয়ার জন্য দুশনবে যাওয়ার রাস্তাটা আছে। তো আমরা খানিকটা যাব, আর সেই সময় দুপাশে যে গিরিশিরাটি অতিক্রম করে এসেছি আর পামির, তার মাঝখানে যে জায়গা ভ্যালিটা, এই ভ্যালিটাকে দেখব। সেই ভ্যালিতেও পশু চড়াতে লোকজন বিভিন্ন জায়গায় তারা অস্থায়ী মানে স্থায়ী বা অস্থায়ী ছোট ছোট ডেরা বেঁধেছে। পামিরের উপরে এরকম প্রচুর পিক রয়েছে। এটা উল্টো দিকের গিরিশিরা, যেটা কিরগিজস্তানের মধ্যেই। এই রাস্তাটাই চলে যায় দূষণবের দিকে। এই রাস্তা ধরেই আমরা অনেকটাই যাব, গিয়ে একটা জায়গা গ্রাম পর্যন্ত পৌঁছে তারপর আমাদের ওই গাড়িগুলো চলে যাচ্ছে মালপত্র নিয়ে, নিয়ে যাচ্ছে বা নিয়ে আসছে, এরা যাচ্ছে তাজিকিস্তানে। আমরা ওখান থেকে আবার ফিরে এলাম, ফিরে আসবো
সারি মোগল হয়ে আবার সারিথাস, ফেরার সময় সারিথাসে থাকবো। সারিথাস জায়গাটি খুব সুন্দর, সব দিকেই মোটামুটি বরফে ঢাকা পাহাড় এবং একটা সুন্দর ভ্যালি। সকালটা ভারী সুন্দর, একটা সুন্দর আলোর খেলা বয়। শুধু হোটেলের উপর থেকে এই ছবিটা নেওয়া, চারপাশটাকে দারুণ সুন্দর লাগে। এটাই হচ্ছে শেষ দিন। এদিনই আমরা চায়নাতে ঢুকে পড়বো। সামনে ট্রান্স-আলে রেঞ্জ। এবার এই পথ দিয়েই যাচ্ছি। এই পথে যেতে যেতে এই পথে গিয়ে খানিকটা যাওয়ার পথে এখনো আমরা পামির হাইওয়ের উপরে রয়েছি। এই পথে গিয়ে এইখানে হচ্ছে দুটো বাইফার্কেশন। ডান দিকে যে রাস্তাটা, এটা কিজারলার্ড হয়ে চলে যাবে, কিজারলার্ড পাস ক্রস করে, অর্থাৎ পামিরের উপরে ট্রান্স-আলে রেঞ্জের উপরে একটা পাস আছে, যে পাসটা অতিক্রম করে চলে যাবে তাজিকিস্তানে। আমরা বাদিকে যাব, বাদিকে গিয়ে বাদিকে যে রেঞ্জটা পাবো সেই রেঞ্জটা হচ্ছে তিয়ানসেন রেঞ্জ। এই তিয়ানসেন রেঞ্জের উপরে আরেকটি পাস আছে, এতেসাম পাস। এই পাসটা অতিক্রম করেই আমরা পশ্চিম চায়না ঢুকবো, অর্থাৎ জিনজিয়াং প্রদেশে ঢুকবো। বাদিকে রাস্তা দিয়ে যাচ্ছি বর্ডারের দিকে, কিরগিজস্তান চায়না বর্ডারে। তখন ডান দিকে পড়ে থাকবে বিশাল চারণভূমি, কিছু জলা জায়গা, ছোট ছোট নদীর বয়ে যাওয়া, আর তার পিছনে হচ্ছে ট্রান্স-আলে রেঞ্জ, যেখানে প্রচুর ছোট ছোট পিক, ছোট বড় পিক রয়েছে। আর এটাই হচ্ছে দুটো দেশের বাউন্ডারি, যার পেছনেই হচ্ছে তাজিকিস্তান। ছোট ছোট জলের ধারা, ছোট ছোট জলাশয় রয়েছে। এখনো সেইভাবে পশু চড়াতে এখানে লোকজন এসে পড়েনি, যেহেতু সবে মে মাসের শুরু। এরপরে প্রচুর মানে যারা পশু চড়াতে আসে, মেষপালকরা এখানে চলে আসবে। তখন এখানে এতটা বরফও থাকবে না, এই পিকগুলো থেকে অনেক স্নো লাইন অনেক উপরে চলে যাবে, নিচে ঘাস উঠে আসবে। এরপরেই আমরা মোটামুটি ঢুকে পড়বো। আর চায়না সীমান্ত মানেই হচ্ছে ভীষণ কড়াকড়ি, এবং ভীষণ কড়াকড়ির জন্য সেখানে আর ক্যামেরা খোলা যাবে না। অনেকটা রোম্যান্স ল্যান্ডের জায়গা রয়েছে, তার মধ্যে দিয়ে পিঠে রুকস্যাক নিয়েই সেই জায়গাটা অতিক্রম করা, গাড়িকে ছেড়ে দিয়ে তারপরে একটা পাসের মাথায় পৌঁছানো, এবং পাসের মাথা থেকে ওপাশে আবার খানিকটা হেঁটে গিয়ে পরে আমাদের গাড়ি ওখানে অপেক্ষা করবে, যে গাড়িকে আমরা কাশগড় থেকে ভাড়া করে নিয়ে এসেছি একটা এজেন্সির মাধ্যমে, সে অপেক্ষা করবে। তো এই বাদিকে যে জায়গাটা, এটাই হচ্ছে কাশগড়। এবং কাশগড় থেকে আমাদের যাওয়া যেটা থাকবে সেটা হচ্ছে একদম পাকিস্তান বর্ডারের দিকে তাসকুরগাঁও, এবং তাসকুরগাঁও থেকে আমরা কাশগড় ফিরে আসবো। ইয়ারখান্দের থেকে হোটান, তারপরে তাকলামাকান ডেজার্টই এই রাস্তা দিয়ে অতিক্রম করে কুচে থেকে সোজা চলে আসবো তুরফান। এই তুরফানেই শেষ হবে আমাদের এই অ্যানসেন্ট ট্রেড রুট। তারপরে আমরা অন্য প্রোগ্রামে বেরিয়ে যাব, একদম মেইন চায়নার হয়ে চলে আসবো তিবেটে, অর্থাৎ লাসা এভারেস্ট অঞ্চলে। চায়না ঢুকে পড়েছি। আর চায়নার রাস্তাঘাট তো জানেন যে ভীষণ সুন্দর রাস্তা, গাড়ি খুব বেশি চলে না, কিন্তু রাস্তা হচ্ছে ঝকঝকে। এখানেও যে পাহাড় দেখতে পাবো দুদিকে, তার মধ্যেও সুন্দর কারুকার্য এবং রঙের ছোঁয়া রয়েছে। খুব সুন্দর কালারফুল পাহাড়, এবং তার নিচে এই ছোট ছোট বসতি ঘিরে প্রচুর গাছপালা করেছে, পপলারের গাছ প্রচুর। পাহাড়ের ফিচারও খুব সুন্দর, একটা সবুজ রয়েছে। আমরা যাচ্ছি কাশগড়ের দিকে। প্রচুর চেকিং আছে, শুধু একটা চেকিং এ নয়। কিরগিজস্তানে যেরকম একবার এয়ারপোর্ট থেকে চেক করে ঢুকেছি, তারপরে বেরোনোর সময় সারা পথে কেউ একবার জিজ্ঞেসও করেনি তোমরা কোথা থেকে এসছো, দেখি তোমাদের পাসপোর্ট, কোনো ব্যাপার ছিল না। এখানে কিন্তু তা নয়, বর্ডার থেকে বেরিয়ে পদে পদে নানাভাবে মানে বিভিন্ন জায়গায় চেক হবে, সমস্ত কিছু জিনিসপত্র থেকে, ক্যামেরা থেকে, মোবাইল থেকে, এভরিথিং চেক হয়। তো চেকিং এর বেশ সমস্যা আছে। এই হচ্ছে রাস্তাঘাট করে আমরা এসে পৌঁছলাম কাশগড়, বিখ্যাত সেই কাশগড়, ইতিহাসের কাশগড়, পুরোনো দিনের সেই এনশিয়েন্ট ট্রেড রুট, যে সিল্ক বাণিজ্য পথ, রেশম পথ, তার সেই বিখ্যাত কাশগড়, যার কথা অনেক শুনেছি, পড়েছি, কিন্তু তার সাথে মিলবে না। এখন এটা সাজানো গোছানো একটা শহর, যার পিপল স্কোয়ারে দাঁড়িয়ে আছে মাও সেতুংয়ের স্ট্যাচু, একটা সুন্দর মাঝখানে পার্ক, এবং পার্কটাও খুব সুন্দরভাবে সাজানো। এটা কাশগড়ের মেইন জায়গা। যারা বসবাসকারী তারা তো অধিকাংশই উইগুর মুসলিমরা। তো উইগুর মুসলিমদের জীবনযাত্রা খুব
স্ট্রিক্টলি মানে খুব আঁটসাঁট ভাবে বাইরের লোকের সাথে মেলামেশার সেই সুযোগ তাদের নেই। আবার যারা বেড়াতে আসে আমাদের মতো লোকজন তাদেরও তাদের কাছে পৌঁছানো ব্যাপার নেই। কিন্তু টুরিস্টদের কোনো অসুবিধে নেই, যে টুরিস্ট স্পট গুলো সেগুলো ঘোরা যাবে। তো সেরকমই একটা বিখ্যাত মসজিদ বা সমাধিস্থল টম, আফা খোজা টম, সেই আফা খোজা টমে চলে এসেছি। খুব সুন্দর এটা দেখা। এর পাশেও প্রচুর সমাধি রয়েছে সেই সময়কার, তাদের রাজত্বকালের, যখন এখানে মুসলিম ডাইনাস্টি ছিল উইঘুরদের সেই সময়। ওখানেও মসজিদের সামনেও, এই টমের সামনেও এরকমই সেই বাদ্যযন্ত্রগুলো বিক্রি হচ্ছে, যেটা ওদের ওদের কাছেও এখানেও সেই কাবাজ বেশ বড়। চলে এলাম এখানকার মার্কেটে, কাশগড়ের বাজারে। কাশগড়ের বাজারেও প্রচুর ফল বিক্রি হয়, শুকনো ফল পাওয়া যায়। আমরা একটা শহর দেখতে যাচ্ছি। এই যে শহরগুলো, এগুলো হচ্ছে পুরনো শহর, কিন্তু একে সাজিয়ে গুছিয়ে একটা নতুন শহর তৈরি করা হচ্ছে। এনশিয়েন্ট কাজগড় যে এটা ছিল, তো সেটাকে ভেঙে চুরে গেছে, নষ্ট হয়ে গেছে। তো তাকে এরা নতুন ভাবে তৈরি করে তার উপরে সেই পুরোনো দিনের যেভাবে টাইলস বা দেওয়ালগুলো ছিল সেভাবে লাগিয়ে একটা টুরিস্ট স্পট তৈরি করেছে। যাতে চায়না এখন যেটা করছে সেটা হচ্ছে যে, একটা সময় ছিল যে তারা এই সমস্ত জায়গাগুলোর প্রতি কোনো নজর দেয়নি, কিন্তু যখন দেখলো ট্যুরিজম একটা বিরাট ব্যবসা, এটা একটা বিরাট ইন্ডাস্ট্রি হতে পারে, তখন এরা তাদের কাছে যে সম্পদ রয়েছে, যা কিছু রয়েছে, তাকে পণ্য করার চেষ্টা শুরু করলো। তো তাতে দেখলো যে কাশগড় কে আটকে রেখে লাভ নেই। কাশগড়ের মানুষকে বেঁধে রেখে বা চুপ করে রেখেও আমরা এই জায়গাটাকে বাইরের লোকের কাছে, টুরিস্টদের কাছে পণ্য করতে পারি কিভাবে, তার একটা বিরাট পরিকল্পনা। সেই উদ্দেশ্য নিয়েই এখানে সেই পুরনো যে শহরটা একটা নতুন তৈরি হচ্ছে, আর একটা শহরকে যেটা ছিল, যেটা ভেঙে চুরে গেছিল, তাকে নতুন ভাবে করে দিয়েছে। এবং সেখানে যাদের ঘর বাড়ি ছিল তাদের বাড়ি ঘর দিয়ে দিয়েছে, এবং তারা ছোটখাটো ব্যবসা করছে, কেউ হোটেল চালাচ্ছে, কেউ দোকান করছে, কেউ এমনি বসবাস করছে। তো এই হচ্ছে এনশিয়েন্ট কাশগড় সিটির এখনকার সাজানো গোছানো যে মডেলটা, সেটা। তার মধ্যে ঘোরাঘুরি, আমাদের মতো আরো কিছু দেশ বিদেশের লোকরা বেড়াতে এসেছে। তো এই হচ্ছে এনশিয়েন্ট কাশগড় সিটি। বাড়ির প্যাটার্ন গুলো এরকমই ছিল। শুধু মেইন রাস্তা নয়, অলিগলির মধ্যেও এই বাড়িগুলোকেও ওরা সাজিয়ে তুলেছে। হোটেলের সামনে সেই সাবেকি যে উড়িগড়দের যে বাদ্যযন্ত্র, গান বাজনা, সেগুলো করে লোককে অ্যাট্রাক্ট করা, যাতে তার হোটেলে বা তার দোকানে লোকজন আসে, তার একটা চেষ্টা। এটা হচ্ছে উইঘুরদের ড্রেস। নানা রকম জিনিস তৈরি হয়, বিক্রি হয়। খুব সাজানো গোছানো দোকান। দুটো ভাষায় লেখা আছে, উর্দু আছে এবং মানে, আর তার সাথে চায়না ভাষাও রয়েছে। এক উইগোর খুব মানে, এখানে বড় বড় হোটেলও আছে, হোটেলও করা আছে। তো সেই পথের ধারে সুন্দর সুন্দর স্ট্যাচু বানিয়েছে, পুরোনো দিনের সেই কাজকর্মের কিছু মডেলও তৈরি করা আছে। এইসব পুরোনো দিনের জিনিসপত্র তৈরি করে লোকে বিক্রি করারও ব্যবস্থা আছে। তার মানে সবটাই একটা কিরকম আর্টিফিশিয়াল। আর ওদের টুপি, সেই টুপির বিভিন্ন ধরনের যে টুপি ওখানে হতো, তারও দোকান। এবার আমরা চলে এলাম একটা ফুড কর্নারে। খাওয়া দাওয়া পাওয়া যায়, আলাদা একটা জায়গা, সেখানে বিভিন্ন ধরনের খাবার, রুটি থেকে শুরু করে তারপরে বিভিন্ন ভাজাভুজি রয়েছে, তারপর রয়েছে মাংসের প্রিপারেশন। তো সেগুলোকে ঘুরে ঘুরে দেখা, এবং যদিও খাওয়ার খুব একটা সুযোগ হয়নি, কিন্তু প্রচুর খাবার এখানে পাওয়া যায়, এবং মাংসের বিভিন্ন ধরনের প্রিপারেশন একদম রাস্তার ধারে। খুব বেশি
দাম নয়। খুব বেশি জ্যাম নয়, মোটামুটি খুব অ্যাফোর্ডেবল। এখানে যেরকম ডান দিকে একটা খাসির মাথা, ছাগলের মাথাই পুরো স্টু করে রেখে দিয়েছে। তো এই মার্কে খাবার দোকান দেখে এবার আমরা ওখান থেকে বেরিয়ে আসবো। একটা বিরাট লন, ওই লোকজন বেড়াতে এসছে, বাচ্চারা, প্রচুর পায়রা। এখানেই রয়েছে সেই বিখ্যাত ঈদগাহ মস্ক। ঈদগাহ মস্ক হচ্ছে এখানে সবচেয়ে, মানে ওয়েস্ট চায়নার সবচেয়ে বড় মসজিদ হচ্ছে এটাই। প্রচুর লোক একসাথে নামাজ পড়তে পারে। পথে প্রচুর স্কুটি দেখা যায়, বাইকের কোনো ব্যবহার নেই দেশে। বাইকের ব্যবহার অবশ্য আমি রাশিয়াতেও দেখিনি, চায়নাতেও দেখিনি। স্কুটি থাকে এবং এর থেকেও ছোট ছোট স্কুটি, এবং এর জন্য রাস্তা আলাদা করে দেওয়া আছে। মেইন রাস্তাকে এরা খুব একটা গার্ড করে না। এদেশে যেটা মেইন অসুবিধে সেটা হচ্ছে যে আমরা যে কোনো হোটেলে থাকতে পারি না, যেটা কিরগিজস্তানে আমরা একটা হোমস্টেতেও থাকতে পারি সস্তায়। এখানে 3 স্টার যে হোটেল, তার নিচে কোনো হোটেলে থাকা যাবে না। তো এরকমই একটি বড় হোটেলে আমাদের থাকতে হয়েছিল। এরকমই একটা হোটেলে কয়েকটা দিন কাটানো। তার বিরাট ব্রেকফাস্টের হল। সে ব্রেকফাস্ট হল মানে প্রচুর, মানে যেহেতু থাকার খাবার সঙ্গেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে, প্রায় 100 রকম আইটেম দেওয়া। সেগুলোই এখানে একটু খরচাটা বেশি হয়। যাই হোক, হোটেল থেকে বেরিয়ে এবার আমরা যাব সেই পাকিস্তান বর্ডারের দিকে, কাশগড় উপরে, তার নিচের দিকে নেমে আসছি। পামিরের মধ্যে ঢুকে পড়বো। পামিরের মধ্যে ঢুকে পড়ে তাস্করগাঁও পর্যন্ত যেতে পারবো, যেখানে আমরা পামিরকে এবং কুন্নুন রেঞ্জকে খুব কাছ থেকে দেখবো। পথে কিভাবে রুটি তৈরি হয় তার একটা ছবি। পথে এরকম ছবি তোলাটা খুব সমস্যার। আহ, উম, খুব বাঁচিয়ে, আহ, মানে ছবির কোনো কিয়ক্স আছে পুলিশের, সব দেখে ছবি তুলতে হয়। আর হোটেল মানেই হচ্ছে কাবাব। কাবাবের বিভিন্ন ধরন প্রিপারেশন। এখানে অবশ্য এই যে মেইন রাস্তাটা, এবার আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা হচ্ছে কারাকোরাম হাইওয়ে। যে কারাকোরাম হাইওয়েটা অনেক নিচে উরুমচি থেকে তৈরি হয়ে তো স্টার্ট করে কাশগড়ের মধ্যে দিয়ে এই একদম পাকিস্তানের ভিতরে ঢুকে যাবে, গিলগিটের দিকে চলে যাবে, সেই কারাকোরাম হাইওয়ে। কারাকোরাম হাইওয়ে রাস্তাটাও ভারী সুন্দর রাস্তা। এই রাস্তাটাও আহ, এত সুন্দর রাস্তা, কিন্তু মুশকিল হচ্ছে যে এই রাস্তাতে গাড়ির কিন্তু একটা রেস্ট্রিক্টেড স্পিড আছে। সেটা 80, 70, 90-র মধ্যে থাকতে হবে। কিন্তু গাড়ি নেই, কোনো ট্রাফিক নেই, খুব কম ট্রাফিক। ইচ্ছে করলে গাড়ি 140-ও চলতে পারে, 130-140-ও যেতে পারে, কিন্তু সেটা পারমিসেবল নয়। এবং সবটাই হচ্ছে খুব কম্পিউটার, এত ক্যামেরা চারিদিকে বসানো আছে, এত স্পিড কন্ট্রোল বসানো আছে, কোনো ড্রাইভারের ক্ষমতা নেই তার থেকে বেশি স্পিডে যায়, তাহলে তার পানিশমেন্ট হবে, তার লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে, প্রচুর জরিমানা দিতে হবে। রাস্তায় এক জায়গায় নেমে পড়লাম, যেখানে ওই ইলসু যে গ্লেশিয়ার যে এটা রয়েছে, পার্ক রয়েছে, সে তার শুরু। তার মূল পার্কটা হচ্ছে এখান থেকে আরো পশ্চিম দিকে, তাজিকিস্তান বর্ডারের দিকে। তো সেটা খুব একটা যাওয়া হয়নি। পথের ধারে যতটুকু এই রকি জায়গাটা, যেখানে টুরিস্টরা বেড়াতে যায়, তাদের থাকার জন্য কিছু জায়গাও তৈরি হচ্ছে, সেই জায়গাটা ঘুরে দেখছি। ভারী সুন্দর, খুব কালারফুল রক্স। হঠাৎ যেন মাটি ঘুরে সব বেরিয়ে পড়েছে নানা রকম ফরমেশন নিয়ে। এর ভেতরও একটা কেভ আছে, সেখানেও চেষ্টা চলছে একটা ছোট মিউজিয়াম তৈরি করার। তো তার 4-5টা ঘোরাঘুরি করা। স্থানীয় লোকজন, মানে চীন থেকেও, মানে মেইন চায়না থেকেও প্রচুর লোকজন এখানে বেড়াতে এসছে। ঘোড়ার পিঠে করেও এখানে ঘোরা যায়, যাওয়া যায়, তার জন্য ঘোড়া নিয়েও কাছে আসে। একটা ছোট্ট শুকনো নদী, জল নেই, তার ওপাশে যে রকটা, সেটাও খুব কালারফুল। এই অঞ্চলটা টোটালটাই এই কিজিল লাল পাহাড়ের দেশ, এবং এটা চলে যাবে একদম তাজিকিস্তানের বর্ডারের দিকে। তারপর আবার সেই কারাকোরাম হাইওয়ে ধরে যাচ্ছি কুঞ্জুরবে পাসের দিকে। মাঝখানে বড় বড় টানেল আছে, বিশাল বড় বড় টানেল আমরা পাবো। এই টানেলগুলো, এক একটা টানেল 20 মিনিট 15 মিনিট ধরেও ক্রস করতে হয়, এত বড় বড় টানেল আছে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমরা গাড়িটাকে নেমে পড়েছিলাম। এখানে আমাদের যে গাইড ছিল, সে গাইড বোঝালো, যখন এই রাস্তা দিয়ে যে এনশিয়েন্ট ট্রেড রুট ছিল, অর্থাৎ এই পাকিস্তানের মধ্যে দিয়ে, সেই
যখন আসতো তখন এই জায়গাটা প্রচুর ঘাস ছিল। তো তারা মাঝখানে ঘাসের জায়গা খুব কম, তারা এখানে এসে বেশ কয়েকদিন থাকতো। তার কারণ তাদের ঘোড়াকে ঘাস খাওয়াতে হতো, ঘাস পরের পথের জন্য সংগ্রহ করতে হতো। তো এই জায়গাটা খুব তাদের কাছে ইম্পর্টেন্ট, টুরিস্টদের দেখায়। এরপর আমরা একটা ছোট্ট রিজার্ভার পেলাম, একটা নদীকে ঘাট বাদ দিয়ে তারা মুলাঙ্কল রিজার্ভার তৈরি করেছে। তো সেটিও খুব সুন্দর। তার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তার পাশে যে পাহাড়, সেই পাহাড়ের গায়ে বালি, একটা বালির ঢাল নেমেছে, ভারী সুন্দর লাগছিল। আর সেই বালির পাহাড়ের মাঝখানে এই লেকটি, এই রিজার্ভারটি। তার পাশে এরকম কিছু দোকান করে দেওয়া আছে, যেখানে ওই উইগুরের লোকজনরা, এখানে বিশেষত উইগুর নয়, এখানে যারা আছে তারা তাজিক, তাজিকের লোকজনই বেশি, কিছু কিরগিজও আছে। তো তারা দোকানপাট করেছে। এবার আমরা চলে এলাম কারাকুর লেকের ধারে। ওয়েদার খুব একটা ভালো নয়, ফেরার সময় অবশ্য খুব সুন্দর ওয়েদার পাবো এখানে। তো সেই কারাকুর লেকের মধ্যে দিয়ে যাচ্ছি সেই তাস্কার গাঁও। সেই তাস্কার গাঁও থেকে গুলদুবা পাস প্রায় আরো 60-70 কিলোমিটার দূরে, কিন্তু আমাদের এই পর্যন্তই যেতে দেওয়া হবে। এরপরে যেতে হলে খুব স্পেশাল পারমিশন দরকার, সেটা আমাদের ছিল না। তো যাবার পথে তাস্তার যে প্লেটো, মানে একটা প্লেটো ওয়েটল্যান্ড আছে, সেই ওয়েটল্যান্ডের মধ্যে দিয়ে যেতে হয়, সেটাও খুব ভালো, সেটাও ফেরার পথে খুব সুন্দর পাবো। আমরা পৌঁছে গেছি তাস্কার গাঁও, একটা তাজিকদের গ্রাম। তো এই তাজিকদের গ্রাম ভারী সুন্দর। তাজিকদের দেখতে আবার কিরগিজদের থেকে একটু অন্যরকম, এদের মুখ চোখ খুব শার্প এবং দেখতে খুব সুন্দর। তো এই তাজিক বসতি যে এলাকাটা, এখানেও টুরিস্টদের জন্য দেখানোর জন্য কিছু জায়গা তৈরি করা আছে, পুরোনো দিনের কিছু স্ক্যাভেশন তৈরি করা আছে, কিন্তু স্বাধীনভাবে বেরোনোর জায়গা নেই। গাড়িটা সোজাই টুরিস্ট অফিসে ঢুকে যাবে এবং টুরিস্ট অফিসের ভেতর দিয়ে ভেতরে পেছনে চলে যেতে হবে। যারা টুরিস্ট অফিসে বসে আছেন সেই তাজিকদের ড্রেস পরে, আহ, তাদের কাছে নাম নথিভুক্ত করা, তারা সেজে গুজে কথা বলবেন। এই ডান দিকের, বাদিকের মেয়েটি হচ্ছে এখন চায়না, এবং ডান দিকের মেয়েটি হচ্ছে তাজিক মেয়ে, এখানে কাজ করেন। এদের যে এই ছেলেটি হচ্ছে তাজিকের, খুব সুন্দর দেখতে, এবং এটাই হচ্ছে ওদের মেইন যে ড্রেস, খুব হাসি খুশি। এবার এরাই আমাদের ওদের গাড়ি করে নিয়ে যাবে এখানকার যে দেখার জায়গা সেখানে। আবার এখানে চলে আসবো। তো সেই দেখার জায়গা বলতে এখানে একটা পুরোনো দিনের মনাস্ট্রি আছে, বিখ্যাত মনাস্ট্রি। সেই মনাস্ট্রি ছিল, তো সেই মনাস্ট্রিটা ভেঙে গেছে, রুইন্ড হয়ে গেছে। সেই বৌদ্ধ মন্দিরে প্রচুর লামারাও থাকতেন, তো সেইটার ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তো তাকেই সেখানটায় সুন্দর কাঠের পাটাতন করে চলার রাস্তা করেছে, একটা রাউন্ড ট্রিপ করা যায়, তো সেইটা ঘুরে দেখা। আর দূরে যে ভ্যালিটা রয়েছে তুস্কার গাঁও, সেই ভ্যালিটি, ওই মনাস্ট্রি, যে বৌদ্ধ মন্দিরটি, পুরনো বৌদ্ধ মন্দিরটি, সেখান থেকে ওই নিচের ভ্যালিটি দেখা। এখানে কিছু এক্সকাভেশন করে পুরোনো দিনের কিছু এও পাওয়া গেছে, সমাধি পাওয়া গেছে। ডান দিকে যে বাড়িটা লাল, ওই বাড়িটাতে আমরা ছিলাম। আর সামনে আমাদের খাবার জায়গা, আহ, দোকানপাট কিছু রয়েছে, কিছু দোকানপাটের সামনে রয়েছে, সেখানে একটু ঘোরাঘুরি করতে পেরেছিলাম। তারপরের দিন সকালবেলা ওখান থেকে আমরা ওখানকার মিউজিয়ামে চলে যাব। মিউজিয়ামটা খুব ভারী সুন্দর মিউজিয়াম, তাজিকদের উপরে, তাজিকদের আহ তাদের ইতিহাস, তাদের সবকিছু নিয়ে ভারী সুন্দর এই জায়গাটা, এই মিউজিয়ামটা। কিন্তু ছবি তোলা একদম, ভেতরে ছবি তোলাটা একদম যায় না। যাই হোক, এবার আবার ওই একই রাস্তা ধরে, যেহেতু আমরা পাকিস্তান বর্ডারের দিকে যেতে পারলাম না, যেখানে গেলে হয়তো একটু কারাকোরামকে দেখতে পেতাম, এই কেটুকে দেখতে পেতাম, সেটা আর হলো না। এবার আমরা সেই বিরাট ওয়েটল্যান্ড, প্লেটো ওয়েটল্যান্ড, সেখানে চলে এসেছি। এটিও খুব সুন্দর, বিশাল জায়গা, অনেকটা এলাকা জুড়ে, মনে হবে যেন আমাদের কয়েকটা কলকাতা শহরের মধ্যে ঢুকে যেতে পারে। যাওয়ার সময় অতটা দেখতে পাইনি, কিন্তু ফেরার সময় দেখলাম সেই বিখ্যাত পিকটিকে, সেই মুস্তাং হাটা, যেটি হচ্ছে পামিরের তৃতীয় উচ্চতম শৃঙ্গ। আহ, আর দেখতে পেলাম একদম মাঝখানে যে পিকটা, ওটাই হচ্ছে পঙ্গুর, যেটা হচ্ছে সবচেয়ে হাইস্ট পিক। এটা যখন আরো একটু চলে এসেছি, তখন মুস্তাঙ্গাটাকে দেখছি অন্যভাবে, একটা 7000 পিক, মাঝখানে পঙ্গুর, সামনে কারাকুর লেক। জাস্ট এখান থেকে কুনলুন রেঞ্জটা শুরু।
এই হচ্ছে কুনলুন রেসটা শুরু হচ্ছে, আর সেই নটিং পয়েন্টে রয়েছে, পামিরের নটিং পয়েন্টই রয়েছে এই কঙ্গুর পিকটি। কঙ্গুর পিকটি হচ্ছে সবচেয়ে উঁচু পিক পামিরের উপরে। যার উচ্চতা ৭,৭১৯ মিটার। কুনলুনে না, ওটা পামিরের উপরই পড়েছে। এই আবার যখন কারাকুল লেকের ধারে চলে এলাম, কারাকুলটাও খুব ছোট্ট লেক কিন্তু ভারী সুন্দর। তার পেছনে দেখছি মুস্তাঙ্গাটা। এই যে দুকোজোর গুলোকে, এগুলোকে জঙ্গলে এমনি ঘুরে বেড়াচ্ছে, এরকম প্রচুর দেখা যায় পথের পাশে। জঙ্গলি এমনি চড়ে বেড়াচ্ছে। আমরা একটু লেকের পাশে চলে এসেছিলাম, কারাকুল লেকের ধারে। ফেরার পথে আমরা আবার ফিরে আসছি, আবার আমাদের কাজ করে ফিরে আসতে হবে। কাশগড়ে ফিরে এলাম। এবার কাশগড় থেকে আমরা যাব ইয়ারখান। ইয়ারখান থেকে হোটান, হোটান হয়ে তাকলামাকান ডেজার্ট ক্রস করব, যেটা আরেকটা ট্রেন রুট। চলে এসেছি যখন ইয়ারখানের দিকে যাচ্ছি, সেই সময় শুরু হয়ে গেল তাকলামাকান ডেজার্ট। তাকলামাকান ডেজার্টের এটা, এই হচ্ছে ওখানকার বাড়িঘর। যে স্থানীয় শহরগুলো খুব বড় 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 বাড়ি আছে, সবকিছু সাজানো গোছানো, কিন্তু গ্রামগুলোর বাড়ি কিন্তু একদম ছোটখাটো এবং ঘেরা। তাদেরকে খুব একটা বাইরে আসতে দেওয়া হয় না। মাঝে মাঝে এরকম দেখতে পাবো ওই ডেজার্টের মধ্যে ঝড় উঠেছে, ঘূর্ণি হয়েছে, বালি উঠছে, এরকম শহর কিন্তু মাঝে মাঝে দেখতে পাবো। খুব একটা লোকজন দেখা যায় না। আমরা ঢুকে পড়েছি এই তাকলামাকান ডেজার্টে। তার মধ্যে দিয়েই একটা রাস্তা। ডেজার্টের ভেতরে কিভাবে রাস্তা সংরক্ষণ করেছে সেটা সত্যি দেখার মতন। আমরা চলে এলাম হোটান। হোটান একটা বেশ বড় জায়গা। ইয়ারখান আমাদের নামতে দেওয়া হলো না। একটা জিনিস হয়তো আপনারা জানেন যে 25 লক্ষ মানুষকে, উইগুর্স মানুষকে কনসেন্ট্রেশন ক্যাম্পে বা ক্যাম্পে রাখা হয়েছে। সারা পৃথিবীর মানুষ তার এগেইনস্টে সোচ্চার চায়নার বিরুদ্ধে। চায়না বলছে সেটা তাদের শিক্ষিত করে তাদের কর্মজীবনে ফিরিয়ে দেওয়ার জন্যই না, এটা তাদের শাস্তি, তাদের কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখা। তো তার নমুনাগুলো এখানে আমরা কিছু কিছু পাবো। যিনি এই শহরটা মাও সেতুংয়ে তুলে দিয়েছিলেন, তুরবান তুরুং, তার স্ট্যাচুও রাখা আছে। হোটান, হোটান আগে খোটান ছিল, তো সেই বিখ্যাত খোটান। এখানে ঘুড়ি ওঠানোর একটা চল আছে। তো ওদের ঘুড়ি একটু অন্যরকম, বেশ মোটা সুতো দিয়ে ওরা, সুতো মানে দড়ি টাইপের, তাই দিয়ে ঘুড়ি ওড়ায়। তো আমরা যে খোটানকে জানি তার সাথে এখনকার খোটানের কিছুই মিল নেই। সেই বাজার, খোটানের সেই ঘোড়ার আড়ত বা ট্রেডিং এর জায়গা, সেসব নেই। এবার আমরা চলে এসেছি ডেজার্টের মধ্যে। খোটান থেকে মূল যে তাকলামাকান ডেজার্ট, সেটার মধ্যে দিয়ে যাচ্ছি, গাড়ি করে যাচ্ছি। যাই হোক, নেমে দেখার সেই সৌভাগ্য নেই বা এর উপরে হাঁটাহাঁটি করারও সুযোগ নেই। তাহলেও মনের মধ্যে একটা দারুণ উদ্দীপনা। কখনো জানলা থেকে মুখ ফেরাতে পারছি না। তার কারণে একটা ফিলিংস রয়েছে। আমরা যাচ্ছি তাকলামাকান ডেজার্টের মধ্যে দিয়ে। যে তাকলামাকান সম্বন্ধে অনেক কিছু পড়েছি বা জেনেছি বা একটা স্বপ্ন দেখেছি, তার মধ্যেও যেখানে একটুখানি সামান্য কিছু পেয়েছে ঘোরাঘুরি করে, যেরকম একটা বৌদ্ধ মন্দির, রেনক টেম্পল রুইন্স, সেটাকেও সুন্দর করে সাজিয়ে একটা মিউজিয়াম তৈরি করে যাতে টুরিস্ট আসে বেড়াতে তার ব্যবস্থা হচ্ছে। তো সেই রেনক টেম্পলও দেখে ডেজার্টের মধ্যে দিয়ে কিভাবে রাস্তার পাশে এইভাবে জায়গাগুলোকে বিচিরি, মানে খড়ের ফেন্সিং করে রাখা আছে, যাতে রাস্তার উপরে বালি ঝড় এসে না পড়ে, রাস্তাকে বালি ঝড়ের সময় ঢেকে না দেয়, তার ব্যবস্থা। এভাবেই মাঝে মাঝে ঝড় ওঠে, বালির ঝড় ওঠে, ঘূর্ণি হয়। ওই চলন্ত গাড়ির মধ্যে দিয়ে যতটুকু ডেজার্টকে দেখা, যতটুকু ছবি তোলা, সব জায়গায় কিন্তু কোনো কেউ লোকজন নেই, কিন্তু প্রচুর ক্যামেরা আছে। এইভাবেই ওরা ফেন্সিং করে বালিটাকে আটকে রেখেছে। এত বড় রাস্তা, খুব কম ট্রাফিক, কিন্তু তার যে মেনটেনেন্স সেটা দারুণ, যাতে রাস্তা কখনো বালি দিয়ে ঢাকা না পড়ে। কিছু কিছু জায়গায় জলের ব্যবস্থাও করেছে, যাতে এই ডেজার্টে প্রচুর হরিণ আছে, বন্যপ্রাণী আছে, তারা জল পায়।
তার ব্যবস্থাও আছে। রাস্তাঘাট এবং তার সংরক্ষণের জন্য একটা দারুণ ব্যবস্থা, যেটা এইসব জায়গায় না গেলে বোঝা যায় না। একটা নদী এলো, এটাও খুব বিখ্যাত নদী, পাহাড়ের অঞ্চল থেকে বেরিয়ে এসছে। এই নদীটি একটা শহরের মধ্যে চলে আসে, শহরের নাম, এটাও ডেজার্টের মধ্যেই, ডেজার্টের পাশেই একটা শহর। এর কোচে শহরটার মধ্যে এসে, কোচে না, এটা হচ্ছে আলার সিটি, সরি, আলার সিটিতে, আলার সিটি, এখানে ত্রিফলা নয়, এখানে অনেক ফলা আছে। লাইট গুলো এভাবেই সাজানো, এক একটা জায়গায় এক এক রকম। এই ধরনের বড় বড় হোটেলেই কিন্তু আমাদের থাকতে হবে, সেটা 5 স্টার হোক, 4 স্টার হোক, 3 স্টার হোক, ছোটখাটো হোটেলে থাকার পারমিশন নেই। যাই হোক, ওয়েদার খুব একটা ভালো নয়, প্রচুর হাওয়া উঠেছে, একটা স্যান্ড স্টর্ম হচ্ছে, কয়েকদিন ধরেই চলবে এটা। পরবর্তী যে সময়টা আমরা এখানে থাকবো, আর দু তিনটে দিন, সেই দুটো দিনে আমরা খুব একটা ভালো ওয়েদার পাবো না। সবসময় যেন বালি উঠছে, হাওয়া চলছে, তার মধ্যে দিয়ে যাওয়া। আলার সিটি থেকে এবার আমরা যাচ্ছি কোচের দিকে। কোচের জায়গাটি, এই হচ্ছে স্থানীয়দের বাড়িঘর, গ্রামের বাড়িঘর এরকম, এর কাছে পৌঁছানো যাবে না। ওই গাড়ির ভেতর, চলন্ত গাড়ির ভিতর থেকেই ঘর বাড়ি ছবি তোলা, এটা একটু ভালো। কিন্তু বাড়িঘর মূলটা হচ্ছে ভেতরটায়, তাদেরকে কিন্তু বাইরের দেখানো বা তাদের কাছে পৌঁছানো বাইরের লোকের পক্ষে কখনোই সম্ভব নয়। তুরফানে একটুখানি চেষ্টা চলেছিল, কিন্তু সেটা খুব একটা সুবিধের হয়নি। ঘর বাড়ি অনেক ক্ষেত্রেই এরকম বন্ধ, দোকানপাট বন্ধ। তার উত্তর হচ্ছে যে লোকজন নেই। পরে যেটা, এই কুচে এসে খুব বিপদে পড়ে গেছিলাম, যে আমাদের বেড়াতে দেওয়া হচ্ছে, কিন্তু পদে পদে পুলিশের একটা রয়েছে, পুলিশ আর্মির লোকজন ঘিরে রেখেছে একটা বিখ্যাত একটা মস্ক, তার সামনে পৌঁছানো, আর গোটা এলাকাটা হচ্ছে তালাবন্ধ। তার মানে এখানে কোনো, এই অঞ্চলটাতে কোনো লোকই নেই, তারা বাড়িতে নেই। গাইড চুপচাপ, গাইড কিছু বলবে না, সে বলছে সবাই হয়তো বাজারে গেছে, আদৌতে কিন্তু তা নয়, তারা হয় সেই কনসেন্ট্রেশন ক্যাম্পে আছে, সেখানেই তাদের রাখা আছে। তারপর এই বন্ধ জায়গার মধ্যে দিয়ে বেশিক্ষণ ঘুরতে ভালো লাগলো না, খুব খারাপ লাগছিল। তারপর আমরা চলে এলাম মেইন শহরে, এরকমই একটি হোটেলে কিছুক্ষণ থেকে তারপরে আমরা চলে যাব ট্রেনে উঠবো। ট্রেনে উঠে আমাদের শেষ যে জায়গাটা, এই এনশিয়েন্ট সিটির, যেটা জিয়াং প্রদেশে, তুরফানে চলে এলাম। তুরফানে নেমেই যে ডেজার্টটা দেখলাম, এটাও একটা ডেজার্ট, কালো পাহাড়ের ডেজার্ট। এটাকেও বলা হয় গোবি ডেজার্ট। এটা হচ্ছে এদেশের গোবি, মূল মঙ্গোলিয়ার গোবি নয়। এখানে পুরোনো দিনের কিছু মিউজিয়াম এবং রুইন্স রাখা আছে, এবং সেটাকেও সুন্দরভাবে পূর্ণ করেছে চায়না। সুন্দর স্ট্যাচু করেছে, বাড়িঘর গুলোকে টুরিস্টদের কাছে তুলে ধরেছে। খুব পুরোনো দিনের সিটি, ইয়ার সিটি, তার মিউজিয়াম, বৌদ্ধ ধর্মের কিছু নিদর্শন, তারপর মুসলিম রাজত্বকালের কিছু ঘটনাকে তুলে ধরা। এবার মূল গেটে চলে এসেছি, ইয়ার সিটির মূল গেটে চলে এসেছি। সেই গেট দিয়ে ইয়ার সিটির মধ্যে ঢুকবো। এরকম কয়েক যে রুইন্স আছে, সেই কত বিশাল সময় ধরে, 2nd সেঞ্চুরি বিসি থেকে 14th সেঞ্চুরি এসি, এই 1600 বছর ধরে এই শহরের ব্যাপ্তি, সেটা এখন একটা ধ্বংসস্তূপ, একটা ভাঙাচোরা কিছু ঘর বাড়ি, নমুনা মানে বোঝা যাবে, বোঝার চেষ্টা করতে হবে। তার মধ্যে টুরিস্ট আসছে, এগুলো এখন নতুন করে সংরক্ষণ করছে চায়না, যাতে লোকজন দেখতে আসে, প্রচুর বিদেশি লোকজন এখানে আসে, আমাদের মতন প্রচুর লোকজন বেড়াতে যায়। এরকম 3টে সিটি আছে এই তুরফানে। তুরফান জায়গাটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে অনেকটা নিচে, প্রায় 40 মিটার নিচে, মানে সমুদ্র তল থেকে, এরকম একটা সিটি। এখানে একটা নিচে বসার মতন জায়গা, যেখানে ওদের একটা বিচার সভা বসতো। বাদিকে যে লোকটি রয়েছে, হুন চাইনিজ, ও হচ্ছে আমাদের গাইড। এই হচ্ছে বাড়িঘরের সেই রুইন্স, বাড়িঘরের পুরোনো দিনের বাড়িঘরের ধ্বংসস্তূপ। খুব কাছে যাওয়া যায় না, অনেকটা দূর থেকেই ছবি তুলতে হয়।
কারণ ওরা একটা নির্দিষ্ট পথ করে দিয়েছে, রাস্তা তৈরি করা আছে, তার উপর দিয়ে যেতে হবে, তার ডান দিক বা দিকে যাওয়া যাবে না। তো সেখান থেকেই দূর থেকেই ছবিগুলো তুলতে হবে। ঘর বাড়িগুলো এরকম ছিল, তার দরজা জানলা ভেঙে চুরে কিরকম অবস্থায় আছে, এগুলো হচ্ছে সেই রুইন্স, বহু প্রাচীন। এবং খোলা আকাশের নিচে এই মাটি বাড়িগুলো, মাটির যে নিদর্শনগুলো পড়ে আছে, অনেক নষ্ট হচ্ছে। মূল যে জায়গাটি সেখানেই রয়েছে এই বড় বড় বাড়িগুলো। তারপরে চলে এলাম ইমান হোসা, পরে চলে এলো বুদ্ধ পিরিয়ডের পরে চলে এলো মুসলিম পিরিয়ড। তো সেই তাদেরও কিছু আহ ইমিন মিনারেট 1777 সালের যে মসজিদটি, সেটিও খুব সুন্দর, তার কারুকার্য দারুণ, এত বছর ধরেও এই কারুকার্যগুলো অক্ষত রয়েছে মিনারের। ওদের যে মিনারের ভেতরে যে নামাজ পড়ার জায়গা, এটি হচ্ছে সেটি। তুরফানের যে আঙ্গুর সেটা হচ্ছে ওদের দেশে মানে চায়নার সবচেয়ে বিখ্যাত আঙ্গুর বলে। তো সেখানে প্রচুর আঙ্গুর হয়, আঙ্গুর চাষই হচ্ছে এখানে মেইন। তো সেই আঙ্গুর খেতে গিয়েছিলাম, তখন সবে আঙ্গুর ধরেছে। তো আঙ্গুর খেতে ঢুকে একটু লোকাল গ্রামের মধ্যে কাছে ঢুকেছিলাম, কিন্তু সঙ্গে সঙ্গেই গাইডকে বের করে নিয়ে আসতে হয়। তারপরে শেষ আমরা যেটা যাব সেটা হচ্ছে 1000 বুদ্ধাস কেভ, মানে হাজার বুদ্ধের যে, মানে হাজার বুদ্ধের মূর্তি থাকবে যে কেবে, সেই জায়গাগুলো। তো এই জায়গাটার সম্বন্ধে একটু বলতেই হয়, সেটা হচ্ছে এই কেভগুলোতে প্রচুর বৌদ্ধ মূর্তি তৈরি করা ছিল, বৌদ্ধ দের বিভিন্ন স্কালচার, ছবি, পেন্টিংস এগুলো ছিল। কিন্তু গ্যাং অফ ফোরের সময় সেগুলো বেশিরভাগই ভেঙে দেওয়া হয় এবং বিকৃত করে দেওয়া হয়, কিছু কিছুর উপরে সিমেন্ট লাগিয়ে দেওয়া হয়, স্থানীয় মানুষ ওগুলোকে ভেঙে ফেলে। তারপরে মানে গ্যাং অফ ফোরের সময় তো জানেন যে কিভাবে নষ্ট হয়েছিল। কিন্তু পরবর্তীকালে চায়না গভর্নমেন্ট ফিল করেছে যে না, এটা ঠিক হয়নি, এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, এই হেরিটেজকে বাঁচিয়ে রাখতে হবে। মূলত বলা যেতে পারে এটাকে ট্যুরিজমের পারপাসে বাঁচিয়ে রাখতে হবে। তার ফলে এখন আবার নতুন করে সেই গুলোকে খুলে সেখান থেকে এক্সপার্টকে দিয়ে, যারা এই সমস্ত কাজকর্ম করে পৃথিবীর বিভিন্ন দেশের লোক, তাদেরকে এনে সেই মূর্তিগুলোকে উদ্ধার করা এবং সেই পেন্টিংস গুলোকে আবার নিজের জায়গায় ফিরিয়ে আনার কিছু কিছু চেষ্টা চলছে। তো সেই কেবের ভেতরে যে ছবিগুলো তৈরি হচ্ছে নতুন করে, সেগুলো ছবি তুলতে দেয় না। যাই হোক, কয়েকটা কেব খুলেছে, হাজার বুদ্ধের মূর্তি আছে ছিল এই কেভ গুলোতে। সেগুলো অনেকগুলোই বন্ধ, বেশ কয়েকটা খোলা, তার মধ্যে দেখলাম কিছু অক্ষত আছে, আর কিছু বিকৃত করা, সেগুলোকেও সারানোর চেষ্টা হচ্ছে। আর সেখানেই পথের ধারে বসে পড়েছে গান বাজনা শুনিয়ে ভিক্ষে করতে এক উইঘুর বৃদ্ধ। ওখান থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে এখান থেকে আমরা সোজা চলে যাব তুফান রেলওয়ে স্টেশনে। খুব বেশিক্ষণ, বেশি একটা দিনই, সারাদিন ঘোরা। এটাই তুরফান থেকে আমরা এবার ট্রেনে করে, এখান থেকেই ট্রেন চাপবো এবং ট্রেনে করে আমরা দুবার ট্রেন পাল্টে জিনিং হয়ে যেখান থেকে বেজিং লাসার ট্রেন ধরে লাসা পৌঁছে এভারেস্ট বেস ক্যাম্প। সেটা একটা অন্য গল্প, অন্য বেড়ানো, তার সাথে এই ট্রেনিং রুটের সম্পর্ক নেই। তো আজকের যে ছবিটা সেটা এখানেই শেষ করছি। এখানে এক্সটেম্পো এখানে বলে ঠিক কতটা ভালো বলতে পারলাম জানি না, কতটা আপনাদের ভালো লাগলো বুঝতে পারছি না, কারণ এভাবে বলে মানে ছবি ডেমনস্ট্রেশন তো আমি ঠিক অভ্যস্ত নই। একটা হলের মধ্যে একটা বড় গ্যাদারিংস এ যেভাবে একটা স্বতঃস্ফূর্ত লোকজনের সামনে বলার যে উদ্দীপনা এবং যেটা থাকে, সেই ফিলিংসটা এখানে পাচ্ছি না, কারণ আমি তো কোনো দর্শককে দেখতে পাচ্ছি না, তাদের ভালো লাগছে কিনা তার রিপারকিশনও পাচ্ছি না। তো যাই হোক, যতটা পারলাম একটা পড়া মুখস্থ করার মতন বলে গেলাম। ভালো লাগলো কিনা সেটা আপনারা জানাবেন। তো প্রোগ্রামটা এখানে শেষ করছি। কিছু প্রশ্ন আছে কিনা জানি না।
নমস্কার। দাদা নমস্কার। আপনি হয়তো কমেন্ট গুলো দেখছিলেন না, সবাই খুব আনন্দ পাচ্ছিল, মানে কমেন্ট গুলো কন্টিনিউয়াসলি এটা চলে আসছে। আর লাইভ করলে একটা এই জিনিসটা থাকে কি, যেহেতু কোনো রেসপন্সটা হয় না স্পন্টেনিয়াস মাঝখানে, তো সেই জিনিসগুলো বোঝা যায় না। একটা শুধু প্রশ্ন যেটা এসেছিল, কিছু প্রশ্নগুলো এসেছিল, তার মধ্যে একটা যে প্রশ্ন আছে, আমি প্রশ্নটা পড়ছি বা আমি স্ক্রিনের উপরে নিয়ে আসছি। সেই প্রশ্নটা হচ্ছে, ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশনটা কি ছিল, কিরগিজ ছিল নাকি ইংলিশ? ল্যাঙ্গুয়েজ অফ যেহেতু কমিউনিকেশনটা কি ছিল? না, ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশন ইংলিশ, কারণ হচ্ছে যে আমাকে ইংলিশ স্পিকিং গাইড দিতে হয়েছে। যে গাইড আচ্ছা। আমার সঙ্গে ছিল কিরগিজস্তানে এবং ওয়েস্ট চায়নাতে, সে হচ্ছে ইংলিশ স্পিকিং গাইড। সে তাকে নিতেই হবে। কিরগিজস্তানের গাইডটা মাস্ট হুম, নয়, কিন্তু আমি নিয়েছিলাম। কিন্তু যখন এখানের ওয়েস্ট চায়নাতে জিনজিয়াং এ, সেখানে গাইড মাস্ট, মানে বাইরে ওখানকার লোক একটা নিতেই হবে। আমার ফ্রি মুভমেন্ট নেই, তো সে ইংলিশ স্পিকিং, তো ইংলিশের মাধ্যমেই কমিউনিকেশন হচ্ছে। যাই হোক, আমার এটাই বলা আছে কি, যেহেতু এখন লকডাউনের পরে অনেক জিনিসগুলো হচ্ছে, আমরা যেরকম আগে প্রেজেন্টেশন গুলো করতাম অডিয়েন্সের সামনে, এখন ওই সুযোগগুলো চলে যাচ্ছে। বাট আপনার যে প্রেজেন্টেশনটা হচ্ছে কন্টিনিউয়াসলি, মানে কমেন্ট গুলো দেখলে বুঝতে পারছেন কি সবাই এনজয় করেছে, আমরা খুব এনজয় করেছি, অদ্ভুত ছবিগুলো ছিল। মানে আপনার ছবি আমরা আগে থেকে ফ্যান, আপনি যেভাবে যে অ্যাঙ্গেলে ছবিগুলো তুলেন বা আপনার এই ছবিগুলো দেখে মানে আহ, বলাটাই খুব মুশকিল কি, মানে আমরা নিজেই ওই জায়গাটা চলে যাই। তো আর তো এরকম কোনো স্পেসিফিক কোনো প্রশ্ন আসেনি, সেইগুলো কমেন্টের মধ্যে আসলে রয়েছে আর ব্যাপার হচ্ছে, মোটামুটি। আমরা আমরা জেনারেলি বিদেশ ভ্রমণের যে ছবিগুলো এখানে দেখে অভ্যস্ত, সেগুলো হুম, যেভাবে আমাদের যারা বিদেশে বেড়াতে যান, তারা যেভাবে হুম, ছবিগুলোকে তুলে নিয়ে আসেন আমাদের এখানে দেখান, তো সেটা হচ্ছে হুম, একটা অন্য ঘরানা। তারা সেখানে গিয়েছেন, তারা সেখানে কি করেছেন, তারা সেখানে কোন হোটেলে, বড় বড় হোটেলে কি খেয়েছেন, তাদের ঘরটা কিরকম ছিল, আহ, বা তারা বড় বড় স্ট্যাচুর সামনে, সুন্দর সুন্দর মিউজিয়ামের ভেতরে গয়নাগাটির মধ্যে বসে আছেন, এর প্রেজেন্টেশনটা মেইনলি থাকে। তো সেটা হুম। আমার মনে হয়েছে যে সেটা যারা এখানে ছবিটা দেখবেন তাদের কাছে কতটা অ্যাকসেপ্টেবল জানি না, তার কাছে নিশ্চয়ই ভালো, তার ফ্রেন্ড সার্কেলের কাছে নিশ্চয়ই ভালো লাগে, সেই জন্যই তিনি তুলেছেন। তো আমরা চেষ্টা করেছি যতটুকু সুযোগ পেয়েছি, সবটা সুযোগের ব্যাপার আছে, তা সেই জায়গাটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, যাতে সেটা সেই জায়গাটা আমি যাতে দেখাবো, যারা দেখবেন তারা সেই জায়গাটার একটু স্বাদ নিতে পারে। আচ্ছা, এইবারে আর একটা, আপনার স্ক্রিনের উপরে কোয়েশ্চেনটা এসেছে, শান্তনু দিয়ে জিজ্ঞেস করেছে কোন ক্যামেরা আর লেন্স? এখানে যে ছবিগুলো মূলত দেখানো হয়েছে, সেটা হচ্ছে নিকনের 610 এবং 750, D610, এবং তার সাথে ছিল 750, দুটো ক্যামেরার ছবি আছে। হুম, আহ, আমার ছবি আছে, আর আছে অপূর্বর ছবি আছে, অপূর্ব বণিক। এই দুটো ক্যামেরা ছিল। লেন্স যেটা ছিল সেটা হচ্ছে মূলত আমার যে লেন্সটা, সেটা হচ্ছে 24-70 অল 2.8, আর 80-200 অল 2.8, দুটোই নিকনের লেন্স, দুটোই ইডি, এই দুটো লেন্স ছিল। আর 750 সঙ্গে যে লেন্সটা ছিল সেটা হচ্ছে 24-120, যেটা আশা করি জেনারেলি ওর সাথে শান্তনু থাকে। নিজের উত্তরটা পেয়ে গেছে। আর একটা ছবি, আর একটা কোয়েশ্চেন আপনার স্ক্রিনের উপর আসছে, দেবাশিস আচার্য জিজ্ঞেস করছে, দাদা রাউন্ড চাঁদার এর ছবি কি আবার দেখতে পাবো একবার? সে বললেই হবে, চাদরের ছবি তো রেডি করা আছে, চাদর শুধু চাদর নয়, কম্বলের ছবিও আছে। চাদর দুবারে আছে, কম্বলের ছবি আছে, অর্থাৎ ফ্রোজেন লেকের উপর দিয়ে হাঁটার ছবিও আছে, বলেই দেখানো যাবে, সেটা কোনো আচ্ছা, অসুবিধা নেই। অর্ণব মাইতির এটা লাস্ট প্রশ্নটা, এটা হচ্ছে এখন কি টাকলা মাখান, আমি জানি না, আমি বাংলা কত ভালো হ্যাঁ, পড়তে টাকলা পারছি, মাখান, হ্যাঁ, টাকলা এখন কি মাখানকে টাকলা ট্রাভার্স করতে মাখানকে দেওয়া হয় না। ট্রেভার্স করতে টাকলা দেয়? মাখানের হ্যাঁ। মানে টাকলা মাখান ডেজার্টকে আমরা ট্রাভার্স করছি, ক্রস করছি, সেটা হচ্ছে গাড়ির রাস্তা দিয়ে। সেখানে গাড়ির রাস্তায় যেতে যেতেও সব জায়গায় কিন্তু নামতে দেওয়া হয় না, কিছু কিছু পয়েন্ট আছে সেখানেই গাড়ি থেকে নামা যায়। আর হাঁটতে তো দেওয়া হবেই, হাঁটার কোনো স্কোপ নেই, ওই গাড়ি করেই যতটুকু ডেজার্ট ক্রস করা। আশা করি সবাই উত্তরটা পেয়ে গেছে। আর অসাধারণ একটা প্রেজেন্টেশন আমরা দেখলাম, প্রায় 1.5 ঘন্টা ধরে আপনি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছেন, তার হ্যাঁ, জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আর এই লকডাউনের পর এখন আনলকডাউনটা চলছে, বাট এই এত সুন্দর সুন্দর আমরা প্রেজেন্টেশন গুলো দেখছি। আপনাকে আজকে এই টাইম দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কালকে আমাদের আর একটা লাইভ আছে। আমি রতন দা আপনার থেকে আর আমরা বিদায় নিচ্ছি। কালকে আমাদের আর একটা লাইভ আছে রাত্রিবেলা 8টা হচ্ছে, তাদের জন্য আমি লোককে বলবো কালকে আপনি আমাদের সাথে থাকুন আর কালকে আমাদের এই লাইভের জন্য আসবেন। কালকে আরো একটা দারুণ প্রোগ্রাম হতে চলছে, তো সো ওয়েটিং ফর ইউ টুমরো। টিল দেন, গুড নাইট and goodbye.